আচ্ছা, so today is our lecture 1. Okay, so our course is OOP Java, that means object oriented programming. You have already know from previous class. So today we will introduce about the Java OOP concept. So what is programming? What do you think about the programming? Programming evolving. Sir, I can say. Oh, programming is a type of language used in computer programs. Okay. Programming means to develop a software or to solve any problem in CS. You can easily answer that simple something. You can solve a simple problem with an use of any programming language. So that is called mainly the programming. So instruction to computer or device to perform task. So আপনি যেটা প্রোগ্রামিং করতেছেন সেটা হচ্ছে বেসিক্যালি কম্পিউটারের সাথে আপনার ইন্টারেকশন, রাইট? সো আপনি একটা কিছু সলভ করার জন্য ধরেন আমি দুইটা জিনিস যোগ করব, সেই যোগ করার জন্য আপনাকে প্রোগ্রাম লিখতে হচ্ছে, আর সেই প্রোগ্রামটা আপনি কম্পিউটারে গিয়ে সে ওইটা তার মতো করে নিয়ে সে হচ্ছে এগুলো দিচ্ছে। আচ্ছা, কম্পিউটার কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝে? মানে কম্পিউটার হার্ডওয়্যার কি বুঝে? আমরা যে প্রোগ্রামিংটা করি সেইগুলো বুঝতে পারে কিসে রূপান্তর করে? 0 আর 1, দ্যাটস দ্য বাইনারি রূপান্তর করে। সো কম্পিউটার শুধু বাইনারি ছাড়া কিন্তু কোনো কিছু বুঝে না। আচ্ছা, অলরেডি আমরা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং লেভেল শেষ করছি সি এন্ড আর কিছু সি প্লাস প্লাস সি প্লাস প্লাস আর কিছু শিখে নেই, রাইট? আচ্ছা, সো that is the thing, is the concept about the programming. কোনটা? জাভা? হ্যাঁ, মানে জাভা যখন আপনি শুরু করতেছেন, দেখেন আমি ফার্স্ট ক্লাসে কালকে ছিলেন, রাইট? কালকে আমি আপনাকে একটু एग्जांपल দিছিলাম। ওইখানে কিসের एग्जांपल ছিল? অ্যাট্রিবিউট বা ভেরিয়েবল বা ফাংশনস। এখন দেখেন আপনি কেন যদি সি না মনে করেন তাহলে আমাকে এই জিনিসগুলো আবার আপনাকে রিপিট করতে হবে, তাহলে ফাংশন কি, ভেরিয়েবল কি। বাট এখন আমরা জাস্ট জাভা দিয়ে কিভাবে লিখতে হয় আমরা এটাতে চলে যাব। মানে জাস্ট আপনি সি তে শিখছেন, এখন জাভাতে কিভাবে লিখতে হয়। যেমন সি তে হচ্ছে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার সময় কি দিয়ে প্রিন্ট করছি? প্রিন্টেড, রাইট? সো আমরা এইখানে হচ্ছে জাভাতে কিভাবে শুরু করব সেটা আজকে আমরা শিখব। তারপর বেসিক আমরা ক্লাস দেখব, অনেক কিছু আজকে শিখব, ঠিক আছে? আচ্ছা, সো তারপর হচ্ছে এখন এই জিনিসগুলো জাস্ট আপনাদের একটু জানানোর জন্য যে মেশিন লেভেল প্রোগ্রামিংটা হচ্ছে আসলে সেন্ড ইনস্ট্রাকশন ইন বাইনারি ফরম্যাট। দ্যাটস মিন্স দা কম্পিউটার ভিতরে হার্ডওয়্যারের ভিতরে যেই কাজটা করে সে এটাকে বাইনারিতে কনভার্ট করে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বাইনারিতে কনভার্ট করে সে একটা আউটপুট আমাদের সামনে নিয়ে আসে, রাইট? সো অ্যাসেম্বলি প্রোগ্রামিং এটা সম্বন্ধে আপনারা অলরেডি এখনো জানেন না কিছু, কারণ অ্যাসেম্বলি আপনাদের একটা কোর্সই আছে, সো এটা আপনারা ফিউচারে পাবেন। তারপর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা বলেন তো? আমি কালকে অনেকবার বলছি জাভা কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি না, বলেন তো? ইয়েস অর নো? ইয়েস, রাইট। কিভাবে বুঝলেন যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আচ্ছা, সো দেখেন জাভা দিয়ে আপনি হচ্ছে বেসিক্যালি এইখানে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে তিনটা টাইপ আবার আছে। সেটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কোড ইজ ক্লোজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখেন আমি বারবার বলতেছি যে কম্পিউটার শুধু 0 আর 1 বুঝে। তারপরে 0 আর 1 হচ্ছে আমরা যখন কোড করতেছি আমরা প্রিন্টএফ লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড, সাপোজ সি কথা যদি বলি। তারপর এখানে আমরা লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তো আমরা এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমরা জাভাতে প্রিন্ট করব। সো এই জিনিসগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আমরা ইংলিশে লিখতেছি, আমরা 0 0 1 1 এইভাবে লিখে দিচ্ছি না বাইনারি আকারে। সো দ্যাটস কল্ড দা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, সো এখানে তিনটা টাইপ আছে, নন স্ট্রাকচারড, স্ট্রাকচারড এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে আমাদের জাভাটা কি কোনটার মধ্যে আছে টাইপের? এই তিনটা টাইপের মধ্যে স্ট্রাকচারড কোর্সের নামই তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হাই হাই, আপনাদের অ্যানসারটা একটু দেয়াই আছে এখানে, হ্যাঁ? আচ্ছা, স্ট্রাকচারড হচ্ছে কোনটা আমি বলি। আপনারা এতদিন যেটা শিখছেন সি আর সি প্লাস প্লাস, এটা হচ্ছে সরি সি হচ্ছে নন স্ট্রাকচারড আর স্ট্রাকচারড হচ্ছে আপনার সি প্লাস প্লাস, ঠিক আছে? এন্ড জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ফিউচারে আরো ল্যাঙ্গুয়েজ শিখবেন, জাভাস্ক্রিপ্ট শিখবেন, তারপর হচ্ছে আপনারা আচ্ছা জাভাস্ক্রিপ্ট অলরেডি শিখছেন মনে হয় ফান্ডামেন্টালে, রাইট? সো জাভাস্ক্রিপ্ট তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছিল, হয়তো ওইভাবে ওইখানে সাম কি দেখাইছে কিনা আমি জানি না। সো বাট আমরা জাভাটা একদম পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো আমরা এখানে বেসিক্যালি আমাদের ফোকাস হচ্ছে আপনাদের কোর্সের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো আমরা এইটাতে বেশি করে ফোকাস দেব যে কিভাবে অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে নন স্ট্রাকচারড এর মধ্যে কবল, বেসিক, ফরট্রান
এই সব ল্যাঙ্গুয়েজের নাম। এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আপনার 1990 মানে হচ্ছে 1990 সালের দিকে এই সব ল্যাঙ্গুয়েজগুলো ফেমাস ছিল, নন স্ট্রাকচার যেগুলো আছে। তো তারপর আস্তে আস্তে সি আসলো, তারপর হচ্ছে আমাদের এখন যে ল্যাঙ্গুয়েজগুলো চলতেছে, এখন এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের বেশি ডিমান্ডফুল হয়েছে মার্কেটে, ঠিক আছে? আচ্ছা, তো এখন ইন্ট্রোডাকশন টু জাভা। এখন জাভা সম্বন্ধে আমাদের কিছু জানা উচিত, যে জাভা আসলে হচ্ছে কে ডেভেলপ করছে, বা আসলে এটা সম্বন্ধে একটু জানা উচিত, তাই না? সো জাভা ওয়াজ ডেভেলপড বাই সান মাইক্রো সিস্টেমস। এটা হচ্ছে একটা কোম্পানি, সান মাইক্রো সিস্টেম ইন্টারন্যাশনাল বলতে পারেন। সো ইন 1991 জাভা হচ্ছে ফার্স্টে 1991 সালে আপনার হচ্ছে এটা ডেভেলপ করা হয়, লেটার অ্যাকোয়ার্ড বাই অরাকেল কর্পোরেশন। এখন আপনি যখন জাভা যদি কালকে আমি যখন ডাউনলোড করতেছিলাম, তখন আপনি কি দেখছেন? জাভা যেদিকে দিলে আপনার হচ্ছে সেটা আসতেছে অরাকেল একটা ওয়েবসাইটে যাচ্ছে। সো অরাকেল হচ্ছে একটা বেসিক্যালি কোম্পানি যে হচ্ছে ডাটাবেজ, যেখানে সে ডাটাবেজের সফটওয়্যারগুলো প্রোভাইড করে, তারপর জাভার সফটওয়্যার প্রোভাইড করে। সো অনেক মানে আপনাদের বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে অরাকেল হচ্ছে খুব ভালোভাবে জড়িত। হ্যাঁ, এটা নিয়ে একটু দেখতে পারেন গুগলে। সো ইট ওয়াজ ডেভেলপড বাই জেমস গসলিং এন্ড প্যাট্রিক নর্টন। সো এইখানে দুইজন হচ্ছে ডেভেলপ করছে এই জাভাটা। So a key goal of Java is to be able to write programs that will run on a great variety of computer systems and computer control devices. This is sometimes called write once, run anywhere. আচ্ছা, এই কথাটার মানে কি একটু বলেন তো? এই যে যেটা সেন্টেন্সটা মাত্র পড়লাম, সো এটা কি বোঝা যায়? প্রোগ্রাম একবার লিখে যে কোনো জায়গায় রান করতে পারবো। রাইট। আমরা হচ্ছে বেসিক্যালি জাভাটা হচ্ছে প্ল্যাটফর্ম, মানে আপনার প্ল্যাটফর্ম হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তার মানে দেখেন জাভা দিয়ে যদি আমরা প্রোগ্রামিং করি, কোনো প্রোগ্রামিং, সো এইটা হচ্ছে আমরা বেসিক্যালি আপনাদের, আচ্ছা এখানে কেউ আইফোন ইউজ করেন বা হচ্ছে লিনাক্স বাসা ইউজ করেন, এরকম কেউ আছে? লিনাক্স, আচ্ছা সবাই আমরা উইন্ডোজ ইউজ করি বেসিক্যালি, তারপর আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি। তো জাভা দিয়ে আমরা প্রোগ্রাম করলে সবগুলোতেই আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? মানে সব হচ্ছে জাভা দিয়ে যদি আমরা কোনো সফটওয়্যার ডেভেলপ করি, সেই সফটওয়্যারটা আমাদের সবগুলো ডিভাইসে আমরা ইউজ করতে পারবো, ম্যাকে, ওএস, তারপর লিনাক্সে, তারপর উইন্ডোজে, অ্যান্ড্রয়েডে, সবগুলোতেই যাবে, ঠিক আছে? আবার শুরু করে হ্যাঁ, শুরু করছি, এটাই ফার্স্ট। রিপিট করবো না, এখন সমস্যা নেই, ভিডিও হচ্ছে তো, আবার পরে আবার রিভিউ দিব, সমস্যা নেই। একদমই সিম্পল পড়ালেখা করতেছি, আস্তে আস্তে ঠিক আছে? আচ্ছা, তো জাভা ইজ রিলেটেড টু সি প্লাস প্লাস, রাইট? আচ্ছা, এখন সি প্লাস প্লাসে আপনারা বেসিক্যালি হচ্ছে সি প্লাস প্লাস কি মেইন থেকে করছিলেন নাকি সিপি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য পড়ালেখা করছিলেন? স্যার জাস্ট ব্যাক করে আচ্ছা, ওইখানে অবজেক্ট ওরিয়েন্টেড মানে ক্লাস বা কিছু আমরা শিখছি, কিছু শিখিনি, ক্লাস ক্লাস। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা একটা কোশ্চেনের আনসার দেন দেখি, সি প্লাস প্লাসে কি দিয়ে প্রিন্ট করে? মানে হ্যালো ওয়ার্ল্ড যদি প্রিন্ট করতে চাই, এটা দিয়ে সিআর, রাইট? আচ্ছা, সো মাস অফ দ্য ক্যারেক্টার অফ জাভা ইনহেরিটেড ফ্রম দিস টু ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, তো এখন সি প্লাস প্লাস আর সির সাথে আমি আপনাদের কেউ একজন বলতেছিলেন যে আমরা সি প্লাস প্লাস বা সি কেন শিখতেছি, রাইট? সো দেখেন, মাস অফ দ্য ক্যারেক্টার অফ জাভা ইজ ইনহেরিটেড ফ্রম দিস টু ল্যাঙ্গুয়েজেস। তার মানে এই দুটো ল্যাঙ্গুয়েজ থেকে জাভা আপনার বেশিরভাগ ক্যারেক্টারগুলো এই সি প্লাস প্লাস এন্ড সি থেকে আসছে। ফার্স্টে সি প্লাস প্লাস এন্ড সি ডেভেলপ করা হয়েছিল, তারপর আস্তে আস্তে চিন্তা করা হলো যে এটাকে আরো কিভাবে উন্নত করা যায়, তখন আসছে জাভা, ঠিক আছে? বুঝতে পারছি? সো আপনাদেরকে এই জন্য আগে যখন আপনারা যে কোনো ভার্সিটিতেই, সো ফার্স্টে হচ্ছে আমরা সি সি প্লাস প্লাস দিয়ে আপনাদেরকে বেসিক ধারণা দিই প্রোগ্রামিং এর। সো তারপর আপনারা আস্তে আস্তে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখেন, ঠিক আছে? হ্যাঁ, আমাদের কোর্স তো জাভা দিয়ে করাচ্ছি, হ্যাঁ, কিন্তু ডাটা স্ট্রাকচার কি দিয়ে করানো হবে? ডাটা স্ট্রাকচার আই গেস সি প্লাস প্লাস মেবি। আচ্ছা, ডাটা স্ট্রাকচার যদি সি প্লাস প্লাস করে আপনি প্রেজেন্টেশন করলাম জাভাতে, তো মানে ইয়া হয়ে গেল না, এজিবি হয়ে গেল না? না, দুইটাই তো বলা যায় একসাথে মার্জ করবে না। আপনাদের কি বলছে ম্যাম, কি বলছে? ম্যাম কি একদিন সম্পর্কে বললো, ম্যামও বললো যে সি প্লাস প্লাস। বেসিক্যালি আমরাও যখন পড়ালেখা করছি এইভাবে সি প্লাস প্লাস দিয়েই করানো হয়। দেখেন, সি প্লাস প্লাসে কিন্তু আপনারা এখনো ওইভাবে ধারণা পান নাই, পাইছেন কি? সি সি প্লাস প্লাস কিন্তু আপনাদের যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ করবেন ফিউচারে, বা মানে অনেক হচ্ছে এই জিনিসটাতে আপনার সি সি প্লাস প্লাসই কিন্তু মাস্ট। এইটাতে যদি আপনি জাভা দিয়ে, জাভার চাইতে কিন্তু সি প্লাস প্লাস বা সি দিয়ে, মানে আমরা যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রবলেমগুলো সলভ করি, এগুলোর জন্য ওই দুটো ল্যাঙ্গুয়েজ বেস্ট। হ্যাঁ, সো এক একটা কাজ হচ্ছে এক একটা। সো আপনারা এইটা শেখার পর আপনারা একটা ওয়েব বেসড কোনো একটা সফটওয়্যার, অথবা হচ্ছে আমরা দেখবো যে মানে বেসিক্যালি এখানে আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড সম্বন্ধে একটা ভালো ধারণা দেওয়া জাভাতে। অ্যান্ড জাভার বেসিক তো অবশ্যই শিখবেন, বাট হচ্ছে মানে আমাদের যেটা টার্গেট, আপনাদেরকে আমরা একটা মানে সফটওয়্যার হচ্ছে যাতে আপনারা ডেভেলপ করতে পারেন মোটামুটি একটা ধরনের জাভা দিয়ে আর কি,
সো ওই ধরনের যেমন আমি কালকে বলছি অনেকবার যে ব্যাংকিং যে সফটওয়্যারগুলো আছে এখনো 90% জাভা দিয়েই হয়। অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে, জাভা স্ক্রিপ্ট আছে, পিএসপি আছে, তারপর হচ্ছে অনেক আছে, ল্যাঙ্গুয়েজের তো শেষ নাই। তো এখন আপনার এখনো জাভা দিয়ে কেন করা হয়? ওই আপনার একটা কিন্তু আপনার ব্যাংকিং সেক্টরটা কিন্তু হিউজ, তাহলে কেন করতেছে? অবশ্যই জাভার কোনো না একটা কিছু আছে, মানে গুণ অবশ্যই আছে, এই জন্য জাভা দিয়ে এখনো তারা জাভা ছাড়তেছে না। তো আপনাকে মোটামুটি আমরা বেসিক্যালি দেখেন আপনি 4 বছর আপনাকে সবই মোটামুটি শিখতে হবে। আপনি যখন ইঞ্জিনিয়ার হয়ে বের হবেন, আপনি এখন যদি জাভা ভালো করে না শিখেন, আপনি ব্যাংকের আইটি কোম্পানিগুলো, মানে ব্যাংকের যে আইটি ইয়াগুলো থাকে ডিভিশন, তো ওইখানে কিন্তু অনেক সার্কুলার থাকে। তা আপনি ওখানে অ্যাপ্লাই, তো আপনার সিভিতে যদি দেখেন যে জাভা আপনি পারেন না বা জাভা দিয়ে আপনি কিছু জানেন না, তাহলে আপনাকে তো ডাকবেই, রাইট? তো আমরা আপনার জন্য সব প্ল্যাটফর্ম ওপেন করে দিচ্ছি। আপনি আপনার 3 বছর পর আপনি একটা ডিসিশন নেবেন যে আপনি হচ্ছে আসলে কোনটা আপনার খুব ভালো লাগতেছে বেশি, তখন আপনি ওইটার দিকে বেশি ফোকাস করবেন। বাট আমরা আমাদের যেটা মোটিভ সেটা হচ্ছে আপনাদেরকে সব ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে একটা ধারণা দেন। হ্যাঁ, ঠিক আছে। কেউ যদি সি প্লাস প্লাস আর সি যদি না পারে তাহলে সে কি জাভা করতে পারবে না? কেন পারবে না? অবশ্যই পারবে, বাট আপনার সি প্লাস প্লাস থাকলে জিনিসগুলো ধরতে সুবিধা হবে। নাহলে আপনাকে আবার ওই যে আমি আবার বললাম না, সি প্লাস প্লাস না জানা থাকলে আপনাকে আবার ফার্স্ট থেকে ভেরিয়েবল কি, এইসব জিনিস কিভাবে ডিক্লেয়ার করে, ফাংশন কি, এইসব আবার আপনাকে শিখতে হবে ফার্স্ট থেকে। বুঝতে পারছি? এখন কিন্তু আমি আর আপনাকে ওইসব শেখাবো না, যে ভেরিয়েবল কি, ফাংশন কি। এখন তো আমি সব শিখাইছি, টাইম নষ্ট করবো, আমার তো সিলেবাস অনেক বড় আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো তারপর আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাব। সো এটা হচ্ছে আমাদের, দেখেন এখন আমি আপনাদেরকে জাভা এন্ড সি প্লাস প্লাস এর একটা ডিফারেন্স আপনাদেরকে দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা মোটামুটি বুঝবেন যে আসলে কেন সি প্লাস প্লাস আর জাভার মধ্যে কি ডিফারেন্স আছে। সো ফার্স্ট হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে সি প্লাস প্লাস ইজ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। কথাটার মানে কি? সি প্লাস প্লাস হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, হচ্ছে ব্লক স্পেস মানে আমি যেটা বললাম জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। সি প্লাস প্লাস প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে এটা হচ্ছে উইন্ডোজে কাজ করতে পারে, লিনাক্সে নাও করতে পারে, কিন্তু জাভাস্ক্রিপ্ট সব জায়গায় কাজ করে। মানে জাভা হচ্ছে জাভাস্ক্রিপ্ট না, জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। জাভা যদি আমি হচ্ছে যে আমি যেটা বললাম আপনাকে, আমি যদি হচ্ছে এই সফটওয়্যারটা হচ্ছে উইন্ডোজে ডেভেলপ করি, বাট আমি এটাকে লিনাক্স, ম্যাকে মানে হচ্ছে আইফোনের বা আইপ্যাডের যে জিনিসটা আছে বা ম্যাক যেটাকে বলে, তারপর লিনাক্স সব জায়গাতে আমি এটা চালাতে পারবো সেই সফটওয়্যারটা। বাট সি প্লাস প্লাস দিয়ে আমি যেই সফটওয়্যারের মধ্যে ডেভেলপ করতেছি, আমি যদি লিনাক্সে ডেভেলপ করি তাহলে আমি লিনাক্সেই করবো, মানে চালাতে পারবো, আমি অন্যটাতে চালাতে পারবো না। তাহলে ফার্স্টে একটা বড় ধরনের ডিফারেন্স আছে, কিন্তু আছে না? তাহলে জাভা দিয়ে একটা সফটওয়্যার আমি উইন্ডোজে, আমি যদি আমার ইউজার আমার পৃথিবীতে যদি আমি সফটওয়্যারটা, মানে ধরেন আমি সফটওয়্যারটা আমি সবার জন্য ওপেন করতে চাচ্ছি, তাহলে আমার ইউজার যদি ওয়ার্ল্ড ওয়াইড হয়, তাহলে কত ধরনের ইউজার আছে? বিশ্বে লিনাক্স ইউজ করে, ম্যাক ইউজ করে, তাই না? সবাই তো শুধু উইন্ডোজ ইউজ করবে না, করে কি এরকম? তাইলে সবার জন্য আপনার জাভা দিয়ে করলে আপনার সবার জন্য জিনিসটা ওপেন হয়ে গেল। তারপর হচ্ছে এখন সি প্লাস প্লাস ইজ মেইনলি ইউজ ফর সিস্টেম প্রোগ্রামিং। এই কথাটার মানে কি? সিস্টেম প্রোগ্রামিং সি প্লাস প্লাস দিয়ে সিস্টেম প্রোগ্রামিং বলতে স্যার হচ্ছে একটা আমরা যখন একটা গেম তৈরি করলাম, গেমের যে অ্যালগরিদম থাকে সেই অ্যালগরিদমটা বিল্ড করা। রাইট। সো দেখেন ও কিন্তু ধরতে পারছে কথাটা যে সি প্লাস প্লাস ইজ মেইনলি ইউজ ফর সিস্টেম প্রোগ্রামিং। এখন আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করে তাদের মেইন মোটিভটা কি? প্রবলেম সলভ করা। প্রবলেম সলভ করা কি? এক একটা অ্যালগরিদম বা আপনি নিজে কিন্তু একটা জিনিস ডিফাইন করতেছেন, একটা সিস্টেম ডিফাইন করতেছেন। বুঝেন আমার কথা? তো আমি আপনাকে কি বললাম একটু আগে, যে প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করার জন্য সি অথবা সি প্লাস প্লাস ইজ দ্য বেস্ট। তো এই কারণেই বলছি, কারণ এইটা হচ্ছে মেইনলি সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপোজিটলি জাভা যদি আপনি লক্ষ্য করেন, জাভা ইজ মেইনলি ইউজ ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। এখন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং মানে আমরা কি বুঝি না অলরেডি? বুঝি তো অ্যাপ্লিকেশন মানে কি? এই যে আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো তো একটা অ্যাপ্লিকেশন। সো আমরা এখানে কি করতে পারি? ইট ইজ ওয়াইডলি ইউজড ইন উইন্ডো, ওয়েব বেসড এন্টারপ্রাইজ এন্ড মোবাইল অ্যাপ্লিকেশনস। আপনাদের একটা কোর্স আছে এখানে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। সো ওই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু জাভা লাগবে। মোবাইল অ্যাপ যখন আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেন তখন আপনাকে জাভা দিয়ে কাজ করানো হবে, ঠিক আছে? তখন কিন্তু আপনারা দিয়ে জাভার বেসিক কিছু শেখানো হবে না। এখন মানে আপনাদের শেষ করে দেওয়া হচ্ছে বেসিক এই কোর্সে যা শিখবেন, তো তখন জাস্ট আপনারা অ্যাপ বানাবেন, শুধু অ্যাপ বানানোর তখন আপনাদেরকে শেখানো হবে। আচ্ছা, সো এখন হচ্ছে সি প্লাস প্লাস সাপোর্টস গো টু স্টেটমেন্ট, জাভা ডাজন্ট সাপোর্ট গো টু স্টেটমেন্ট। এটা এই কথাটার মানে কি বলুন তো? আচ্ছা, গো টু স্টেটমেন্টটা হচ্ছে যে আপনার
এই জিনিসটা হচ্ছে আবার যা সি প্লাস প্লাস গো টু স্টেটমেন্ট আপনার হচ্ছে মানে এক জিনিস থেকে ধরেন আপনি যখন একটা সিস্টেম ডেভেলপ করেন তখন একটা অ্যালগোরিদমের যে কনসেপ্টটা থাকে আপনার মানে আপনি ধরেন আমি নর্মালি যদি বলি হচ্ছে দুইটা জিনিস হচ্ছে যোগ করা, হ্যাঁ, তো দুইটা জিনিস যোগ করার ক্ষেত্রে আপনার হচ্ছে এই যে সি প্লাস প্লাসের যে কোড, হ্যাঁ, তো এইখানে আপনার কত লাইন লিখতে হবে? এক লাইন। ধরেন যখন বড় আপনাকে একটা বড় প্রবলেম বলেন যেটা আপনি সিপিতে করছেন, সি প্লাস প্লাস কম্পিউটিং প্রোগ্রামিং, ধরেন কথার কথা, তো জাভাতে হচ্ছে এই স্টেটমেন্টগুলা আপনি আরো শর্ট দিয়ে লিখতে পারেন, হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি গো টু স্টেটমেন্ট। তারপর মাল্টিপল ইনহেরিটেন্স, এখানে ইনহেরিটেন্স আপনাদেরকে এখনো শেখানো হয়নি। ইনহেরিটেন্স হচ্ছে একটা টপিক, হ্যাঁ, ইনহেরিটেন্স একটা টপিক যেটা হচ্ছে আমরা শিখবো। তো এটা জাস্ট জেনে রাখেন যে সি প্লাস প্লাস সাপোর্টস মাল্টিপল আর জাভা ডাজন্ট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স। তার মানে এই জিনিসটা একটু পরে আমি বুঝাই দিব, যখন ইনহেরিটেন্স আসবে তখন এই জিনিসটা আবার আমি আপনাদেরকে বুঝাই দিব। তারপরে এই যে ওভারলোডিং আছে, অপারেটর ওভারলোডিং, এটা এখন বুঝবেন না। এটা কি শিখছিলেন সি প্লাস প্লাস ওভারলোডিং কি? আসলে শিখেন না, আপনাদেরকে বেসিক্যালি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ফোকাস করা হয়েছে, তো ডাটা স্ট্রাকচার এগুলো সব শিখবেন আবার। স্যার ওভারলোডিং এর যেমন একটা ভ্যারিয়েবল যতগুলো জিনিস থাকা দরকার ইন্টিজার যতটা কাম না, ওভারলোডিং হচ্ছে আমি বলি ওভারলোডিং আছে হচ্ছে দুই ধরনের। আপনাদের এখানে বলছে অপারেটর ওভারলোডিং। এখন অপারেটর ওভারলোডিং হচ্ছে জিনিসটা আপনার একটা হচ্ছে ইয়াতে আমরা যদি সেম ভেরিয়েবল নেই একটার বেশি থাকে, ধরেন আপনি হচ্ছে তিনটা ভেরিয়েবল যোগ করবেন, তিনটা ইন্টিজার, আমরা নাম বেসিক্যালি তিনটা আলাদা আলাদা দিই, রাইট? তিনটা আলাদা দিই না, আমরা যদি এখানে তিনটা নেম হচ্ছে তিনটার মধ্যে একটার সাথে আরেকটা মিল থাকে, ধরেন আমি দুইটা দিলাম ইন্টিজার এ, ইন্টিজার তারপর একটা বি, তাহলে তিনটা ভেরিয়েবলের মধ্যে দুইটা সেম, রাইট? তাইলে এই যে দুইটা হচ্ছে সেম হচ্ছে, কিন্তু এটা কি সাপোর্ট করবে? আসলে ইরর আসবে না, আপনার ইরর আসবে। কিন্তু এখন আপনার হচ্ছে এই জিনিসটাকে আমরা হচ্ছে যদি লিখি টাইপটা আলাদা করে দিই, ইন্টিজারে ক্যারেক্টার বা হচ্ছে মানে ডাবল এ, তাহলে জিনিসটা কি হয়ে গেল? আপনার অপারেটর কি হয়ে গেল? টাইপটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তখন কি আপনি ইরর খাবেন? তখন ইরর আসবে না। সো দ্যাট ইজ হচ্ছে আপনার অপারেটর ওভারলোডিং, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে পয়েন্টার সম্বন্ধে আমরা অলরেডি জানি। সো C++ supports pointers, you can write pointer programming C++. এখন Java supports pointer internally, but you can't write the pointer program in Java. জাভাতে এরকম পয়েন্টার আপনি ইউজ করতে পারবেন না, কিন্তু ইন্টারনালি আপনার ইউজ করার ওয়ে আছে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে জাভার মধ্যে হচ্ছে আমাদের অ্যাকর্ডিং আমরা হচ্ছে কোথায় কোথায় আমাদের জাভা কাজে লাগবে, কি কি আপনি বানাইতে পারবেন। সি দিয়ে সি প্লাস প্লাস দিয়ে কি করছেন আমাদের আপাতত গেম ডেভেলপমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। এটা কম্পিউটার গ্রাফিক্স কোর্সে আপনাদেরকে শেখানো হবে কিভাবে গেম ডেভেলপমেন্ট করে, বা অলরেডি হয়তো যদি কেউ কাজ করে থাকেন বা ইউটিউব দেখে শিখে থাকেন তাও পারবেন, সি প্লাস প্লাস দিয়ে হবে। তো আমরা হচ্ছে জাভা দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ অ্যাক্রোব্যাট রিডার, মিডিয়া প্লেয়ার, এগুলো হচ্ছে জাস্ট আপনাদের একটা সিম্পল উদাহরণ যে অ্যাক্রোব্যাট রিডার ইউজ করেন কেউ, পিডিএফ রিডার করার জন্য, মিডিয়া প্লেয়ার তো আমরা ইউজ করি। তো এই ধরনের অ্যাপ্লিকেশন, মানে এই ধরনের বলতে আপনি যে কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশনই, মানে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছে, তো আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন জাভা দিয়ে ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ। তারপর ওয়েব অ্যাপ্লিকেশন মানে কি? রাইট, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে শিখছি অলরেডি, সেইটা আমরা কি দিয়ে করতে হবে? জাভা দিয়ে করতে হবে। তারপর এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ ব্যাংকিং অ্যাপ্লিকেশনস, এইটা হচ্ছে জাভার সবচেয়ে ইমপ্লিমেন্টেশনের একটা হিউজ পার্ট। সো আমরা ব্যাংকিং অ্যাপ্লিকেশনসের ক্ষেত্রে অবশ্যই মানে জাভা ইউজ করাটা সবচেয়ে বেটার, এন্ড মার্কেটে এইটা হচ্ছে বেশি সাস্টেনেবল, ঠিক আছে? তো তারপর হচ্ছে মোবাইল অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, আমি যেটা বললাম অ্যান্ড্রয়েড শিখতে গেলে আপনাকে জাভা অথবা অন্য ল্যাঙ্গুয়েজও পারবেন, বাট জাভা মানে জাভা দিয়ে করাটা বেটার, হ্যাঁ। জাভার সাথে অন্য কিছু ল্যাঙ্গুয়েজও করা যায়, বাট জাভা দিয়ে করাটাই বেটার। তারপর হচ্ছে এমবেডেড সিস্টেম মানে আমরা বুঝি কেউ এমবেডেড সিস্টেমটা কি? রোবোসকার কি হয়? এখানে কিসের কাজ? রোবট আপনি যখন বানান তখন এখানে কিসের বিষয় আছে? হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলিত, তাই না? এই জিনিসটাই হচ্ছে এমবেডেড সিস্টেম। তাহলে আমি যদি এখন চিন্তা করি ঠিক আপনারা যে ফোন ইউজ করতেছেন, এটা কি এমবেডেড না নন এমবেডেড? এমবেডেড। তাহলে সবকিছু দিয়ে এমবেডেড হচ্ছে, রাইট? আচ্ছা, এটা হ্যাঁ বলেন। এখানে সার্কিট টাইপ আছে এবং সার্কিট টাইপ হ্যাঁ, রাইট, যে এখানে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মিলিত জিনিস ঘটতেছে, সেটাই হচ্ছে এমবেডেড সিস্টেম। দেখেন, আপনাকে যদি শুধু সফটওয়্যার অ্যাপ্লিকেশন, আপনার সফটওয়্যার যদি শুধু ইনস্টল করা হতো, মানে আপনার
সফটওয়্যার ইনস্টলটা করতে যে আপনার ভিতরে যে ইন্টারনালি কাজ হচ্ছে ওটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এই জিনিসটা মানে আপনার কিন্তু হার্ডওয়্যার কম্পোনেন্টের কাজ, মানে এটা করে দেওয়া আছে, হয়তো এটা আমাদের ত্রিপুরি যারা ইঞ্জিনিয়ার আছে তারা হয়তো এটা করে থাকে, মানে আমরা যদি ওইটা আগাই না, কিন্তু আপনি ওইটাতে চাইতে পারেন। যেমন আপনি যখন একটা রোবট আমরা যখন বানাচ্ছিলাম ইয়াতে রোবোসফারের জন্য, তো সেখানে তো আপনারা এই সব বানাইছেন রাইট, যারা এখানে পার্টিসিপেট করছিলেন। সো এইখানে বেসিক্যালি এমবেডেড সিস্টেমে আমরা একটা হার্ডওয়্যার আর সফটওয়্যারের মিলিত একটা কম্বিনেশন দেখি। তারপরে স্মার্ট কার্ড মানে যে এটিএম কার্ড বা যেটাই বলি আমরা। তারপর অনেক ইউনিভার্সিটির ইয়া কার্ডে আপনার হচ্ছে যে পাঞ্চ করলে হচ্ছে জাস্ট ইয়া খুলে যায়, মানে জাস্ট হচ্ছে জিনিসগুলো হচ্ছে যে স্মার্ট যে কার্ড যে কোনো ধরনেরই হতে পারে, তো সেটাতে আমরা জাভা ইউজ করতে পারি। হ্যাঁ, রোবোটিক্স যেটা বললাম অলরেডি, সো রোবোটিক্সে আমরা হিউজ পরিমাণ জাভা ইউজ করতে পারি। তারপর গেম সেটা সো এগুলো আমরা অলরেডি জানি। তো আমরা বেসিক্যালি আপনাদের এই কোর্সে আমরা শেখানোর ট্রাই করব ওয়েব বেসড অ্যাপ্লিকেশন জাভা দিয়ে কিভাবে করতে হয়। সো আমরা বেসিক্যালি এটাতে ফোকাস করব। আপনাদের মোটামুটি বেসিকগুলো শেষ করার পর আমরা এই দিকে আর কি যাওয়ার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে জাভার কিছু জাস্ট একটু এডিশনের নাম একটু জেনে রাখেন, যদি কখনো আস্ক করে কেউ যে জাভার কত ধরনের এডিশন আছে। সো জাভা এসি মানে জাভা স্ট্যান্ডার্ড এডিশন, জাভা ইই মানে জাভা এন্টারপ্রাইজ এডিশন, জাভা এমই মানে হচ্ছে জাভা মাইক্রো এডিশন। এগুলো হচ্ছে জাস্ট বিভিন্ন এডিশন আর কি। হ্যাঁ, ঠিক আছে? সো দেয়ার আর 4 প্ল্যাটফর্মস অর এডিশনস। সো এগুলোকে আপনি প্ল্যাটফর্মসও বলতে পারেন অথবা এডিশনসও বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি আপনাকে কয়েকটা ওয়ার্ডে জাভাকে ডিফাইন করতে বলি। এডিশন মানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এডিশন মানে ভার্সন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সো এইখানে জাভার কিছু বাজওয়ার্ড আছে, মানে হচ্ছে যে আপনাকে আমি যদি বলি যে জাভাকে কিছু ওয়ার্ড দ্বারা ডিফাইন করে, তাহলে কি আমরা বলতে পারি? সিম্পল, জাভা হচ্ছে লেখা অনেক ইজি, মানে কোড করা অনেক ইজি। তারপর সিকিউর, তারপর পোর্টেবল, অবজেক্ট ওরিয়েন্টেড যেটা আমরা অলরেডি জানি, তারপর রোবাস্ট। এই শব্দগুলোর সাথে আমরা কি পরিচিত নাকি পরিচিত না? কোনটা একটু কনফিউজড আছে বলেন শুনি। আচ্ছা, রোবাস্ট। তাহলে রোবাস্ট কথাটার অর্থ কি আগে এটা আমাকে বলেন। রোবাস্ট মানে রোবাস্ট মানে হচ্ছে যে আপনি যেই জিনিসটা বা যেই ধরেন আমি একটা সফটওয়্যার তৈরি করতেছি জাভা দিয়ে, আর একটা আমি বললাম C++ দিয়ে, কথার কথা। সেই সফটওয়্যার দুটার মধ্যে আমি যদি আপনার আচ্ছা আপনি ধরেন একটা জিনিস আপনার আপনি ধরেন কোনো একটা জিনিসে আমি ইয়াতে আপনার সহজ ইউজ করছেন টিকিট কাটার জন্য, সহজ ছাড়া কি তার বিকল্প কিছু আছে বাংলাদেশের ক্ষেত্রে? আছে, করছে বিডিটি। আচ্ছা, এখন দেখেন কথার কথা হচ্ছে যে দুইটা ওয়েবসাইটের মধ্যে কোনো ওয়েবসাইট দেখবেন একটু ফাস্টলি কাজ করে, কোনোটা একটু হয়তো পরে কাজ করতেছে, মানে আপনি ক্লিক করার তাড়াতাড়ি কাজ করতেছে বা ওর ইন্টারফেসটার মধ্যে আপনি কাজ করতে সুবিধা পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন না, এইরকম কিছু বিষয় থাকে। এই জিনিসটাকে আমরা রোবাস্টের সাথে তুলনা করতে পারি। তাহলে আমার ইউজার যেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হবে, যেটা আমার ইউজার ইউজ করতে পছন্দ করবে, সেটাই অবশ্যই বেশি ইউজ করবে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে রোবাস্টনেস। তো আমি ধরেন যে ও ওইটা করছে C++ দিয়ে, সহজ করছে জাভা দিয়ে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো জাভা দিয়ে যেটা করে সেটা হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজের চেয়ে একটু বেশি রোবাস্ট হয়, মানে ফাস্ট বা হচ্ছে আপনি ইউজ করতে সুবিধা পান। এই জিনিসটাই হচ্ছে রোবাস্ট। হ্যাঁ, তারপর আরেকটা কি বললেন? আর্কিটেকচারাল নিউরাল না? হ্যাঁ, আসেন আসেন। সো আর্কিটেকচার, আচ্ছা একটু লেট কিন্তু এইরকম করা যাবে না, যেমন আজকে অলরেডি আপনারা অনেক লেট হয়ে গেছেন, 10-15 মিনিট পর্যন্ত দেওয়া যায়। যেমন আমারও নিজের আসতে অনেক সময় 5 মিনিট লেট হইতে পারে। জ্যামে পড়ে গেলে মাঝে মধ্যে বাসে সেটা ঠিক আছে, জ্যাম তো আমরাও কাটাই আসি, আমরা তো বাসের মধ্যেই আসি, তাই না? এখন একটু আগে আসতে বলুন। হ্যাঁ, আচ্ছা, তো কি বললাম যেন আরেকটা আর্কিটেকচারাল নিউরাল। আচ্ছা, আমি এই আর্কিটেকচারাল নিউট্রালটা হচ্ছে যেটা আমি বলছি আপনাদেরকে আগেই, যে এই জাভা দিয়ে যদি আমরা সফটওয়্যার তৈরি করি সেটা আমরা সব প্ল্যাটফর্মেই চালাইতে পারবো। তো এটাকে আমরা আর্কিটেকচারাল নিউট্রাল বলতে পারি। হ্যাঁ, কোনটা? মাল্টিথ্রেড। আচ্ছা, মাল্টিথ্রেড আপনাদের একটা টপিকই আছে থ্রেড। থ্রেড একটা টপিক আছে, যেরকম অবজেক্ট আপনার ক্লাস টপিক, তারপর ইনহেরিটেন্স। ওই থ্রেড যখন আমি পড়াবো তখন আপনি বুঝতে পারবেন যে জাভা মাল্টিথ্রেডেড কেন বলা হয়, ঠিক আছে? এটা অ্যান্সার তখন পাবেন। আচ্ছা, আচ্ছা তাহলে আমি আরেকবার বলি। তারপর হচ্ছে রোবাস্ট, মাল্টিথ্রেড বললাম, আর্কিটেকচারাল নিউরাল বললাম, ইন্টারপ্রেটেড। ইন্টারপ্রেটেড মানে কি? মানে একটা সাথে আরেকটা ইন্টারপ্রেট করে না, এটা না। আচ্ছা, ইন্টারপ্রেটেড মানে হচ্ছে যে আপনার যে সফটওয়্যারটা আপনি জাভা দিয়ে বিল্ড আপ করতেছেন, সেই সফটওয়্যারটা মানে বেসিক্যালি এই আর্কিটেকচারাল নিউরাল এই জিনিসগুলোর যে কথাবার্তা, যে আপনার প্ল্যাটফর্ম একটাতে
ইউজ করার যেরকম আপনি সুবিধা পাবেন, আপনি ম্যাকে ইউজ করলে যেই সুবিধাটা পাচ্ছেন লিনাক্সেও সেমই পাবেন, মানে আলাদা কিছু হবে না। এই জিনিসগুলোকেই বারবার বোঝানো হচ্ছে এই ওয়ার্ডগুলো দিয়ে। মানে আপনি যখন ধরেন এরকম তো হইতেই পারে যে আমি লিনাক্স ইউজ করে আপনার এই সফটওয়্যারটা জাভা দিয়ে বিল্ড করে আমি লিনাক্সে ভালো লাগতেছে না, মানে পারফরম্যান্সটা আমি ওইভাবে পাচ্ছি না, ফাস্টেস্ট নাই কেন এইরকম হবে না, মানে আপনার সব প্ল্যাটফর্মে সেম পারফরম্যান্স পাবে, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, হাই পারফরম্যান্স এটা তো বোঝাই যাচ্ছে, ডিস্ট্রিবিউটেড ডাইনামিক, ডাইনামিক মানে বুঝেন তো সবাই নাকি? আচ্ছা, তো এইগুলো হচ্ছে বেসিক্যালি মোটামুটি একই ধরনের কথা, জাস্ট একটু ওয়ার্ড দিয়ে ডিফাইন আলাদা আলাদা ভাবে ডিফাইন করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন ওই জিনিসটাই জাস্ট এখানে ইয়া হিসাবে দেওয়া হয়েছে। সো এখন কখনো যদি আমি আপনাদেরকে বলি যে বা কেউ যদি বলে যে জাভা হচ্ছে আসলে আপনার কেন ইউজ করবেন, আমি আপনাকে আমি যদি সি প্লাস প্লাস দিয়ে জাভা দিই তাহলে আপনি কোনটা ইউজ করবেন, তাহলে যদি আপনি এরকম কখনো কোশ্চেনের সম্মুখীন হন জাস্ট এই পয়েন্টগুলো কিছু বলবেন যে এইটার কারণে আমরা জাভা ইউজ করবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এই যে এখানে একটু দেখেন জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এটা একটু বলে দেওয়া আছে। সো জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বিকজ it is different from other languages like C, C++, etc., which are compiled into platform specific machines, while Java is a write once run anywhere language. দেখেন কথাটা বোঝা যায় কি এই সেন্টেন্সটা? আমি যেটা বললাম এতক্ষণ যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে মানে সব প্ল্যাটফর্মে রাইট, সব প্ল্যাটফর্মে মেইন কথাটাই হচ্ছে এইটা। জাস্ট মাথায় রাখবেন জাভা দিয়ে যদি আমি কোনো কিছু বিল্ড আপ করি এটা আমি সব প্ল্যাটফর্মেই জন্যই ওপেন, সব প্ল্যাটফর্মে রান করতে পারবো। ঠিক আছে, তো এই প্ল্যাটফর্ম ইজ দ্য হার্ডওয়্যার অর সফটওয়্যার এনভায়রনমেন্ট ইন হুইচ প্রোগ্রাম রানস। এখন প্ল্যাটফর্ম কি সেটা বলে দিচ্ছে যে যেখানে প্রোগ্রাম রান করে সেটাই একটা প্ল্যাটফর্ম। তাহলে উইন্ডোজ একটা প্ল্যাটফর্ম, ম্যাক হচ্ছে একটা প্ল্যাটফর্ম, লিনাক্স একটা প্ল্যাটফর্ম, তারপর অ্যান্ড্রয়েড আর একটা প্ল্যাটফর্ম, সব কিন্তু আলাদা প্ল্যাটফর্ম। ঠিক আছে, সো দেয়ার আর টু টাইপস অফ প্ল্যাটফর্ম, সফটওয়্যার বেসড এন্ড হার্ডওয়্যার বেসড। এখানে আবার সফটওয়্যার বেসড আছে, হার্ডওয়্যার বেসড আছে। জাভা প্রোভাইড সফটওয়্যার বেসড প্ল্যাটফর্ম। আচ্ছা, এই যে উইন্ডোজ আমি যে কথাগুলো বললাম এগুলো সব সফটওয়্যার বেসড না? এগুলো তো সফটওয়্যার বেসড। হার্ডওয়্যার বেসড এর ক্ষেত্রে এটা আমাদের এই পার্টে বেসিক্যালি আমরা হার্ডওয়্যার বেসড শিখতেছি না, আমরা শিখতেছি সফটওয়্যার বেসড। যখন আপনারা ডিজিটাল লজিক ডিজাইন ডিএলডি কোর্স কি আপনারা করছেন না করেন না, যখন এগুলো করবেন আস্তে আস্তে তখন দেখবেন যে হার্ডওয়্যারও কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, মাইক্রো প্রসেসর আছে আপনাদের, সেই জিনিসগুলো তখন আস্তে আস্তে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, সো যেগুলো আমি বললাম যে জাভা কোড ক্যান বি রান অন মাল্টিপল প্ল্যাটফর্মস, উইন্ডোজ, লিনাক্স, সান, সোলারিস, ম্যাক ওএস, তারপর জাভা কোড ইজ কম্পাইলড বাই দ্য কম্পাইলার, এই কথাগুলোই আর কি লেখা আছে। হ্যাঁ, তারপর বাইট কোড ইজ দ্য হাইলি অপটিমাইজড সেট অফ ইনস্ট্রাকশন ডিজাইনড টু বি এক্সিকিউটেড বাই দ্য জাভা রানটাইম সিস্টেম। সো এই JVM হচ্ছে জাভা রানটাইম সিস্টেমের শর্ট ফর্ম, JVM, জাভা রানটাইম জাভা ভার্চুয়াল মেশিন। জাভা ভার্চুয়াল মেশিন হচ্ছে JVM এর শর্ট ফর্ম। তো এই জাভা ভার্চুয়াল মেশিনটা দিয়ে হচ্ছে আমাদের বেসিক্যালি জাভাটা রান করে। আমরা যে জেডিকেটা নামাবো, জেডিকেটা যে আমরা নামাইতে আপনাকে বলছিলাম, তো ওইটার মধ্যে কিন্তু JVM পার্টটা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি ওইটা নিয়ে একটু বলি। সো আমি কালকে তো বললাম যেটা প্রোভাইড কর, আমি অনেকে হয়তো ডাউনলোড করতে অনেকের প্রবলেম হতে পারে। আমি দুইটা ফাইল যেটা লাগবে জেডিকে আর হচ্ছে ইক্লিপস, দুইটা ফাইল এক্সি ফাইল, দুইটা আমার নামানো আছে, আমি ওটা আপনাদেরকে জিপ করে দিয়ে দিব। আচ্ছা, তো আপনারা ইনস্টল প্রসেস যেটা আমি একটু এখানে লিখে দেই আরেকবার। ফার্স্টে আপনাকে জেডিকেটা ইনস্টল করতে হবে, এটা একটু লিখে রাখুন। ফার্স্টে হচ্ছে ইনস্টল জেডিকে, এটা হচ্ছে জেডিকেটা আগে ইনস্টল করবেন, যে জেডিকে এক্সি ফাইলটা, হ্যাঁ, jDK.exe যেটা আছে। তারপর হচ্ছে সেকেন্ড ইনস্টল Eclipse। আচ্ছা, এখন আপনাদেরকে এইটা করার পর যখন আপনি প্রোগ্রাম হচ্ছে আপনি ইয়া করার জন্য প্রোগ্রাম হচ্ছে ডাউনলোড দেয়া যায়, বাট অনেকে হয়তো ভার্সন বা ইয়া নিয়ে প্রবলেম করতে পারে, কারণ ইনস্টল করতে গেলে দেখা যায় যে অনেক স্টুডেন্টই গোলায় ফেলে, যেমন আরেকবার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অটোক্যাড অনেকে পারে না। স্যার ইউটিউবে একটা ভিডিও আছে, এখানে হচ্ছে ফুল জাভাস্ক্রিপ্ট সি++ সব কিছু একবারে 40 মিনিটে। হ্যাঁ, ফুল সেটআপটা VS কোড দ্বারা ইউজ করে ফুল সেটআপ দেওয়া যায়। না, VS কোডে তো আপনি করতে পারবেন, কিন্তু আমরা এখানে Eclipse IDE ইউজ করব, বুঝতে পারছি? সো এটাই ইনস্টল করতে হবে। সো আমি হচ্ছে জেডিকে ফাইল আর আপনাদেরকে ডাউনলোড করতে হবে না, জেডিকে আর Eclipse ফাইল আপনাদেরকে আমি জিপ করে দিয়ে দিব। ওই জিপ ফাইলটাকে আনজিপ তো করতে পারেন সবাই। আনজিপ করার পর ফার্স্টে ইনস্টল দিবেন হচ্ছে jDK.exe যে ফাইলটা, ওটা ইনস্টল দেওয়ার পরে এই Eclipse দিবেন। আগে দিলে কোন পার্ট হয়ে যাবে। তারপর Eclipse এর পাথ একটু আপনাকে Eclipse এ ঢুকে পাথ ডিফাইন করতে হবে, সেইটার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিব। তাহলে জাস্ট পাথটা সেটআপ করে দিবেন, তাহলে আর সমস্যা নেই। ভিডিওটা আমাদের 3 মিনিটের। তো এখন এইটার জন্য আপনাদেরকে আমি ওই কালকে বললাম গুগল ক্লাসরুম অথবা হোয়াটসঅ্যাপ, ওইখানে মানে
একটা দিয়ে দিব আপনাদেরকে ক্লাসরুম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সো এখন হচ্ছে এই যে জেভিএম বা জেডিকে গুলো আমাদের এই কারণেই কাজে লাগতেছে, ঠিক আছে। আচ্ছা তো এখন হচ্ছে জাভা দা প্ল্যাটফর্ম। আচ্ছা জাভা হ্যাজ এ লার্জ এপিআই। এপিআই মানে কি আমরা বুঝি কেউ? এপিআই মানে কি? এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সো এই জিনিসটা হচ্ছে জাভাতে আমাদের এপিআই অনেক, আমরা আমাদের এপিআই আমাদের অনেক ইউজ করার একটা মানে আমরা অনেক এপিআই ইউজ করতে পারি জাভাতে আর কি, ঠিক আছে। তো এই যে কিছু ধরনের এপিআই দেখেন আছে, সেটা হচ্ছে যে আমরা এই হচ্ছে যদি ওয়েবসাইটে যাই, এখানে আমরা কিছু এপিআই পাবো। তারপর জাভা ফাউন্ডেশন ক্লাসে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে বুঝি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস HTML CSS দিয়ে আমরা যেই কন্টেন্ট ডিজাইনটা করতেছি, সাপোজ হচ্ছে আমি ফর্ম তো HTML ফর্ম শিখি নাই, ফর্মটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে আপনার ইউজার হচ্ছে আপনার ইউজারের সাথে কি ইন্টারেকশন, আপনার ইউজার যখন ইউজ করবে তখন কি সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখবে নাকি সে উপরে ইন্টারফেসটা দেখবে? আপনি জাস্ট ইন্টারফেসটা দেখবেন, ইন্টারফেসে সে কাজ করবে, তার ব্যাক এন্ডে কোড থাকবে, সেটা করবেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার করে রাখবেন। সে তো ওগুলা দেখতে যাবে না, সে দেখবে যে আমি কাজ করার, আমি যেটা ইনপুট হয় লগইন করতেছি, সাইন আপ করতেছি, হাবিজাবি এই সব কাজ করতেছি। এই জিনিসটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো আমাদের জাভার জন্য আলাদা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমাদের করাই আছে, সেটা আমরা ইউজ করতে পারি এপিআই দ্বারা, ঠিক আছে। তারপর জাভা ডাটাবেস আছে। সো ডাটাবেসটা আমরা এখন হয়তো পরে নেই আপনারা, তো আমরা ডাটাবেস এখানে লেখা ট্রাই করব। তারপর জাভা ওয়েব সার্ভার আছে। সো এগুলো সব হচ্ছে জাভা নিজস্ব প্ল্যাটফর্মেই আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে যে জাভা আইডি, কি কি আইডি আমরা ইউজ করতে পারি? আমরা এখানে কোনটা ইউজ করব বলেন তো? আইডি ইংলিশ ইউজ করব। তারপর আরো দুইটা আছে নেটবিনস, যেমন আমরা হচ্ছে আগে শিখছি হচ্ছে নেটবিনস দিয়ে, বাট এখন ইংলিশটা বেশি হচ্ছে ফেমাস, বা ইংলিশটা হচ্ছে বেশি ব্রডার হচ্ছে ইউজ হচ্ছে, বা এটাতে কিছু সুবিধা আছে, এই জন্য আমরা ইংলিশ ইউজ করব। তারপর ইন্টেলিজেন্ট আইডি। সো এই তিনটাই কিন্তু সেমই কাজ প্রায়, বাট হচ্ছে আমাদের ইংলিশটা হচ্ছে মোর বেটার আর কি, ঠিক আছে। আচ্ছা তো এই জিনিসগুলো এখানে লেখা হয়েছে। এখন ফার্স্টে আমাদের এখন হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম আমরা দেখব ফার্স্টে জাভাতে, যেটা আমরা এখনো দেখিনি। সো আমাদের সি তে আমরা জানি, সি প্লাস প্লাসে জানি, এখন আমাদের জাভাতে কিভাবে লিখতে হয়। এখন এই জিনিসের মধ্যে আপনাদের কোনটা কোনটা একটু আলাদা লাগতেছে? মানে পাবলিক ক্লাস, রাইট, সিস্টেম ডট আউট, পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড এক্সাম্পল। আচ্ছা এখন তারপর এটার পর কোনটা? এটা পুরোটাই ইজি লাগতেছে। আচ্ছা আমি ফার্স্টে আগে বলি, এই দুটো আগে বাদ দেন। ফার্স্টে আমার হচ্ছে এইটাতে আপনি সিস্টেম ডট আউট প্রিন্টএলএন। আচ্ছা আমরা সি তে কি দিয়ে লিখতাম? প্রিন্টএফ। সি তে আমরা ইউজ করছি হচ্ছে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, আর কিছু হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে একটা শেষ, তাই তো? এইটুকুই তো। আচ্ছা এখন জাভাতে এইটা লেখা। আচ্ছা এখানে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, এটা কি হচ্ছে এখানে তো জাস্ট আপনার এক লাইনে প্রিন্ট হবে, নতুন লাইন কিন্তু ক্রিয়েট হবে না, হবে? আচ্ছা এখন জাভাতে হচ্ছে সেম জিনিস, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন না, প্রিন্ট হচ্ছে এই পর্যন্ত আমি বলি। এলএনটা হচ্ছে মানে নিউ লাইন ক্রিয়েট করা, এলএন মানে হচ্ছে নিউ লাইন ক্রিয়েট করা যাবে, হ্যাঁ। সো আমি এটাকে হ্যালো ওয়ার্ল্ড যদি লিখি, এটাও আমি পারবো। সেম দেখেন এই স্ট্রাকচারটা, এইটুকু স্ট্রাকচার সেম না, জাস্ট আমাদের কি চেঞ্জ হচ্ছে, এইটুকের বদলে আমরা এইটুকু লিখছি, বা প্রিন্ট এলএন। আচ্ছা যখন আমরা নিউ লাইন ক্রিয়েট করতে যাব তখনই আমরা এলএনটা লিখব, হ্যাঁ। আমরা যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তার সাথে দেখা যাচ্ছে অন্য কিছু একটা লিখলাম। হ্যাঁ ওই জন্যই বলতেছি, হ্যাঁ যদি ওইটার সাথে নতুন লাইন প্রিন্ট করতে চান তাহলে এলএন দিবেন। মানে যদি নতুন লাইন প্রিন্ট না করতে দুইবার এটা লিখলাম, মানে কিন্তু দুইটা একসাথে মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে যাবে, মানে যদি প্রিন্ট লেখা শুরু আর এলএন দিকে তো নতুন লাইনই হয় প্রত্যেকবার। প্রিন্ট এলএন ইউজ করে সমস্যা নেই, প্রত্যেকবারই নতুন লাইন ক্রিয়েট করতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। যখন মার্জ হবে তখন কি ভিতরে কোনো স্পেস থাকবে নাকি ওটার সাথে সাথে মার্জ হবে? মার্জ হবে বলতে মানে যখন একসাথে স্পেস থাকবে না, স্পেস থাকবে না। আপনার সি তে কি স্পেস থাকে? পাশাপাশি তো হয়, মানে আপনি যদি নতুন লাইন ক্রিয়েট না করেন তাহলে একসাথে হচ্ছে না লেখাটা, ওই যে সেমই হবে, একই জিনিস। প্রিন্টএফ এ আপনারা নতুন লাইন দিয়ে ক্রিয়েট করছেন স্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন না। তো এইখানে এই এলএন
স্ল্যাশ এন সেম জিনিস, এটাই মাথায় রাখেন। আপনি নরমালি আপনারা বেসিক্যালি ধরতে পারেন যে এখানে হ্যালো ওয়ার্ল্ডের সাথে আরো কিছু ডিল করতে হইতে পারে, সো প্রিন্ট এলএন ইউজ করেন সবাই, এটাই মাথায় রাখেন। হ্যাঁ, তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রিন্ট এলএন। স্যার এখানে কি সিঙ্গেল কোটেশন কাজ করবে? না না না, এই যে ডাবল কোটেশন, ডাবল সেন্ট্রো ইয়ার মতো সির মতো, এই যে আপনার এখানে ডাবল কোটেশন, নিচে ডাবল, সি তে ডাবল কোটেশন না, এটা তো ডাবল কোটেশন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে আমাদের এই জিনিসগুলোর সাথে আমরা অপরিচিত, তাই না? এইখানে পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড এক্সাম্পল, এই জিনিসটা হচ্ছে আমরা যখন এই কাজটা আমরা ল্যাবে করে দেখাবো, যে আমি যেটা বলছি আপনাদেরকে আগে, যে আমরা যে ইউনিটে যে পড়ালেখা করবো এটা আমরা ক্লাসে ইমপ্লিমেন্ট করবো, ল্যাব ক্লাসে, এবং এটা আপনাদেরকে ওখানে করাই নিতে হবে। তো এখানে আমাদের ফার্স্টে আমাদের একটা ক্লাস খুলতে হয়। যখন আমরা ওপেন করি আমাদের ইক্লিপস আইডি, তখন আমাদেরকে ফার্স্টে একটা ক্লাস নেম ডিফাইন, ফার্স্টে প্রজেক্ট নেম ডিফাইন করতে হবে, তারপর আমাদের একটা ক্লাস নেম দিতে হবে। সেই ক্লাস নেমটা এখানে আমরা দিছি হ্যালো ওয়ার্ল্ড, এখানে চাইলে আপনার নামও দিতে পারেন, কথা বুঝতে পারছি। বাট এই ক্লাসটা পাবলিক হইতে হবে, মানে ক্লাসের কিছু মডিফায়ার আছে। আচ্ছা, আমরা সি তে কি কোনো মডিফায়ার করছি? পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড, এগুলো শিখছি না? আচ্ছা, সি প্লাস প্লাস কি শিখছেন এটা? না, শিখেন নাই, সেটাই বলতেছি আর। তো আমরা ওই জিনিসগুলো আবার ফার্স্ট থেকে দেখবো যে মডিফায়ার কি, তিন ধরনের মডিফায়ার আছে, সেই জিনিসগুলো কি কাজ করে আপাতত মনে রাখেন। তো এই জিনিসটা অটোমেটিক তখন চলে আসবে যখন আপনি ক্লাসের নামটা দিবেন ফাইল ক্রিয়েট করার সময়, যখন একটা প্রজেক্ট যখন ইক্লিপস আইডিতে খুলবেন, তখন এই যেখানে যে নেমটা দিবেন সেই নেমটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ স্যার এখানে মানে আমরা এটা জাভা স্ক্রিপ্টে যেরকম আমরা টাইটেল আকারে দিতাম, এটা সেই রকম টাইটেল আকারে হবে না। ওই যে HTML এর টাইটেল কথা বলতেছেন, টাইটেল বেসিক্যালি টাইটেল তো হচ্ছে আমরা নিজেরা ডিফাইন করতাম। হ্যাঁ, ওই যে ডক টাইপ মনে আছে? ডক টাইপ HTML করতে পারেন, যে ওই টাইপের জিনিস। হ্যাঁ বলেন। এটা কি যেমন সি প্লাস প্লাস লাইব্রেরি ফাংশন অ্যাড করা যায়, এগুলো তো লাইব্রেরি ফাংশন। এইগুলা হচ্ছে লাইব্রেরি ফাংশন বলতে আপনার এই যে মানে পাবলিক ক্লাস, এখানে লাইব্রেরি ফাংশন বলতে ক্লাসের জিনিসপত্র, মানে জাভাতে সবকিছু বলা হয় যে পাবলিক ক্লাস না প্রাইভেট ক্লাস, এই সব বিষয় থাকে। মানে আপনাকে আমি যখন নেক্সট দিন ল্যাবে দেখাবো, তখনই আপনি মানে কনফার্ম হয়ে যাবেন যে আসলে এই সেম জায়গায় যদি পাবলিক এর জায়গায় আমরা প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট দিলে তখন আপনার ওই যে মডিফায়ারের যে কাজগুলো আছে, প্রাইভেট কাজ করে কিভাবে, ওগুলো আমরা যখন শিখবো তখন দেখবো। আপাতত জাস্ট মাথায় রাখেন এখানে পাবলিক ক্লাস আমরা ইউজ করতেছি। তারপর এখন এইটা যেটা আছে, এইটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। আমরা মেইন ফাংশনের সাথে অলরেডি পরিচিত। মেইন ফাংশনের কাজ কি আর আলাদা ফাংশন আমরা যখন ক্রিয়েট করি বা ওখান থেকে কল করি, আলাদা ডিফারেন্স আমরা বুঝি? বলেন কি আমি বলবো, কি বুঝি? মেইন ফাংশনের ডিফারেন্স ছাড়া আলাদা ফাংশনটা মূলত ইউজার দেখবে, ইউজার যে জায়গায় কাজ করতে পারবে আর মেইন ফাংশনে কাজ করবে। মেইন ফাংশন আর যদি একটা ইউজার ডিফারেন্ট ফাংশন তৈরি করে রাখি, তাহলে ওটা মেইন ফাংশনে কল করে মানে যে কল করতেছে সেই কল করে মেইন ফাংশন ছাড়া আমি ওইটা কাজ করি। মেইন ফাংশন ছাড়া কি ওই ফাংশনগুলো কাজ করবে না? মেইন ফাংশন থেকে আপনাকে কল বা কিছু করতে হবে। রাইট ফাংশনকে যে মেইন ফাংশনের ভিতর যে কোনো ফাংশনে কল করা যায়, কিন্তু Right. যে কোনো ফাংশন থেকে মেইন ফাংশনকে কল করা যায়। রাইট, সেম জিনিস। এই লাইনটা হচ্ছে সেম জিনিস। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা আপনাকে মুখস্থর মতো করে ফেলতে হবে, বা এটা মুখস্থ করার কিছু নাই। এইটা হচ্ছে আপনার ওইখানে সিস্টেম করা আছে ইংলিশ আইডিতে, যে মেইন ফাংশন আপনি ক্লিক করলে অটোমেটিক এই ফাংশনটা চলে আসবে। সো আমাদের যত কাজ হবে জাভাতে সব এই ফাংশনের ভিতরে। আমি যদি এই জিনিসটার বাইরে লিখে ফেলি আমার কাজ করবে না। নরমালি আমরা ইন্টিজার মেইন মানে ইয়াতে যে এখানে ইউজার ডিফারেন্ট ফাংশন নিতে পারি না। সি তে যে হচ্ছে, হ্যাঁ এখানে আমি ইউজার ডিফাইন ফাংশনও নিতে পারি, সেটা তো অবশ্যই নিতে পারি, কিন্তু আমি জাস্ট আপনাকে বলতেছি যে এই ফাংশনটা লাগবেই মাস্ট। কিন্তু ওই যে ওইখানে যে স্ট্রিং আর্ট যে লিখলাম, হ্যাঁ। এই স্ট্রিং বলতে কি বুঝছেন? আমরা আউটপুটে স্ট্রিং আর্গুমেন্টস মানে আর্গুমেন্টস, এটা মানে হচ্ছে আর্গুমেন্টস আর স্ট্রিং টাইপের, মানে বেসিক্যালি এটা হচ্ছে আপনার ইনবিল্ট একটা মেইন ফাংশন। এটা আপনাকে সবসময় ইউজ করতে হবে। লাগবে। হ্যাঁ লাগবে। এখানে যেমন ইন্টিজার মেইন ইউজ করছি সবসময়, সি তে সি প্লাস প্লাস এ কি ইউজ করছেন এটাই না, সি সি প্লাস প্লাস তো সেম, বাট এইটাতে আপনার এটা হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে? হ্যাঁ এটা থার্ড ব্র্যাকেট স্টার্ট, থার্ড ব্র্যাকেট আমরা যত কাজ করব সব করবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। হ্যাঁ দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেন কোথায়? সি তে প্রথম দিন স্যার কোথায় দেখাইছে? ইন্টিজার মেইনই তো দেখাইছে। তাহলে এখানে আমরা ফার্স্টের দিন আজকে কোথায় দেখলাম? এখানে দেখলাম system.out.println। সো এটা হচ্ছে এখানে কাজ হবে মেইন ফাংশনের কাজ। এখন আপনি যদি এর বাইরে ফাংশন ক্রিয়েট করেন কোনো সমস্যা নেই, ফাংশন ক্রিয়েট রেডিও করবেন। ওয়ার্ড মেইন না আমরা যদি ইন্টিজার মেইন বলবো সিস্টেম ওয়েব ভিতরে তাহলে ক্লাস করব। সব ওয়ার্ড মেইন ফিক্স থাকতে লাগবে। না ভয়েড মেইনই থাকতে হবে, ভয়েড মেইনই থাকতে হবে। হ্যাঁ এইগুলো আমরা আস্তে আস্তে দেখব, ঠিক আছে? আচ্ছা
তো এইটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? যারা একটু লেট করে আসছেন তারা তো লেট হলো কেন আপনার আজকে? ম্যাডাম লেট কেন? ঘুম থেকে আচ্ছা বলছেন সমস্যা নেই, আমরা পারলে আরেকটা রিভিউ আবার আমরা দিব, সমস্যা নেই। তো দেখেন, তো এইখানে আর কারো কোনো কোশ্চেন আছে যে আমরা হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করতেছি জাভাতে? আচ্ছা, একদম ইজি জিনিস। আচ্ছা, এখন জাভা সোর্স কোড নেমিং কনভেনশন। আচ্ছা, সিতে আপনার ফাইলটার এক্সটেনশন কি ছিল? ডট সি। তারপর সি প্লাস প্লাস এ জাভাস্ক্রিপ্টে জেএস। আচ্ছা, এখন হচ্ছে জাভাতে কি হবে? ডট জাভা হবে। সো নরমালি বিষয়। সো ইজ ডট জাভা ফাইল কন্টেইন অনলি ওয়ান পাবলিক ক্লাস। এখন দেখেন আপনি যে কথাটা বললেন যে স্যার পাবলিক ক্লাসের কাজ কি, এখানে আমাদের বেসিক্যালি একটাই পাবলিক ক্লাস কন্টেইন করতে পারবে ইজ জাভা ফাইল। প্রত্যেক জাভা ফাইলে মাত্র একটাই পাবলিক ক্লাস থাকতে পারে। And the name of the file should be the name of the public class plus .java. So এই জিনিসগুলো আমরা বেসিক্যালি আপনাদের ল্যাবে যখন ইমপ্লিমেন্ট করে দেখাবো তখন আমি আরো ভালো করে ডিসক্রাইব করে বোঝাই। জাভা যে ফাইলটা তৈরি করব ওটা পাবলিক ক্লাসের নাম দিয়ে তারপর জাভা দিয়ে করব। পাবলিক এই যে এই দেখেন এইখানে কি করা আছে? পাবলিক ক্লাস, এই জিনিসটা তো ঠিক আছে। আমি বলছি এই জিনিসটা আপনার ইচ্ছা মতো দিবেন, এই জিনিসটা আপনার ইচ্ছা মতো। আমরা ফার্স্ট প্রোগ্রামের নাম হ্যালো ওয়ার্ল্ড দিছি, আপনি যদি বলেন স্যার আমি আপনার নাম দিয়ে প্রোগ্রামটা খুলবো, মানে এটা হচ্ছে বেসিক্যালি এখানে লেখা যায়, ওই টেক্সটের মধ্যে লেখা যায় যে আপনি কি নাম দিতে চাচ্ছেন ক্লাসে, সেই নামটা এখানে দিতে পারেন। বাট আপনাকে এইটা সেভ রাখতে হবে। ফাইল নাম যে কোনো কিছু দিতে পারবো না? হ্যাঁ, ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারবেন, বাট মনে হয় মেইনটা দিতে পারবেন না, সম্ভবত মেইন দেয়া যায়, কারণ মেইন ফাংশন যে এইটা, সো এখানে মেইনটা দেয়া যাবে। হ্যাঁ, তো মেইনটা দেয়া যাবে না। আর এইটাই আপাতত এইটাই মাথায় রাখেন, আমি যখন যেটা আসবে আমি বলে দিব। আচ্ছা, ব্ল্যাঙ্ক রাখা যাবে? হ্যাঁ, ব্ল্যাঙ্ক রাখা যাবে না, ব্ল্যাঙ্ক তো রাখা যাবে। এই দেখেন, এই জায়গায় দেখেন, এখানে হচ্ছে কোনো ব্ল্যাঙ্ক আছে? এখানে ব্ল্যাঙ্ক রাখা যাবে। এই দেওয়া যাবে যে কোনো কি এই দেখেন, এখানে আমি এখানে আসতেছি, এখানে সব আসতেছি। ডু নট ইউজ abbreviations in the name of the class. abbreviations মানে কি? শর্ট ফর্ম। তাইলে হচ্ছে যে ডু নট ইউজ abbreviations in the name of the class. তারপর if the class name contains multiple words, capitalize the first letter of each word. এখানে দেখেন, আপনি ফার্স্টে ক্যাপিটাল মানে ক্লাসের যে নামটা দিবেন সেই নামটা বড় হাতের দেন, ফার্স্টের যে ওয়ার্ডটা মানে যেটাকে মানে নরমালি আমরা যেভাবে লিখি। তারপর আবার যে হ্যালো এখানে শেষ না, ওয়ার্ড আর একটা নতুন ওয়ার্ড, তাই আবার ওটা ফার্স্ট ইয়াটা দেন। কথার কথা, ধরেন আপনি হচ্ছে প্রজেক্টের হচ্ছে নাম হবে কার ক্লাস, কথার কথা, তাহলে আপনি এখানে কার লেখেন, কারের সময় সিটা লেখেন বড় হাতে, বাকিটা হচ্ছে এ আর লিখেন, তারপর আবার ক্লাসটার নাম হচ্ছে সি আবার বড় হাতে দেন, মানে কথার কথা হচ্ছে এইভাবে লিখতে হবে। মানে এটা হচ্ছে আর কি কনভেনশন, আর কি একটা ফর্মাল কনভেনশন, ঠিক আছে? আচ্ছা, এইখানে আবার আছে দেখেন নেমিং কনভেনশনে কি কি আছে। সো আমরা एग्जांपल হিসেবে দেখেন সবগুলাই দেখেন। মাই লিস্টের এমটা বড় হাতে, এটা বড় হাতে, স্টুডেন্ট মার্ক এমটা বড় হাতে, এসটা বড় হাতে, এইভাবে মানে এটা হচ্ছে একদম ক্লাস নেমের একদম বেসিক যে কনভেনশন, এইভাবে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, ভেরিয়েবল এন্ড মেথড নেমস। তাহলে ভেরিয়েবল এন্ড মেথড নেমসটা কিভাবে লিখবো? স্টার্টস উইথ এ লোয়ার কেস লেটার এন্ড আফটার দ্যাট ইউজ টাইটেল কেস। টাইটেল কেস মানে ফার্স্ট এরিয়াটা বড় হাতে হবে। তাহলে এখন আমি একটু দেখি ভেরিয়েবল মেথড নেমস। তো एग्जांपल আপনি যদি দেখেন ভেরিয়েবল, তাহলে এইখানে দেখেন এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নেম। তাহলে ফার্স্ট এরিয়াটা কি হচ্ছে? স্টার্টস উইথ এ লোয়ার কেস লেটার, এই যে লোয়ার কেস লেটার একটা দিছে। তারপর এন্ড আফটার দ্যাট, এরপর ভেরিয়েবলের পর এন্ড একটা আসছে ওয়ার্ড, সেই ওয়ার্ডের এটা আবার বড় হাতে দিছে। তারপর আবার একটা ওয়ার্ড আসছে মেথড, এটা আবার এটা বড় হাতে দিছে। এইটা হচ্ছে কিসের হচ্ছে জিনিস? ভেরিয়েবল অথবা মেথড। এটা কিন্তু ক্লাস না, ক্লাস হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ভেরিয়েবলের মেথড। একটু জাস্ট না স্পেস রাখা যাবে, স্পেস রাখা যাবে। এই যে দেখেন এখানে লেখা আছে নেম অফ কনস্ট্যান্টস অল আর ক্যাপিটাল লেটারস এন্ড সেপারেটেড বাই আন্ডারস্কোর। দেখেন আপনি যদি ইয়া করতে চান, ইয়া দেন আন্ডারস্কোর দিয়ে সেপারেট করুন। মানে আপনার যদি মনে হয় যে ইয়া স্পেস মানে স্পেস দেওয়া যাবে না, স্পেস না দেওয়া গেলে আপনারা আন্ডারস্কোর দিতে পারেন, ঠিক আছে? একটু জিনিসটা একটু দেখেন, ক্লিয়ার করেন, একটু আপনারা দেখেন, একা একা একটু দেখেন, এই জিনিসটা একটু মাথায় ঢুকাই না। দেখুন দুই নাম্বারটা একটু আবার বুঝে যাবে। আচ্ছা, দুই নাম্বারটা কোথায় বুঝতে তাই বলেন তো? বুঝতে পারেন স্টার্টস উইথ এ লোয়ার কেস লেটার। লোয়ার কেস লেটার মানে কি? ছোট হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কোনো বড় হাতের অক্ষর না। তাহলে স্টার্টস ধরেন এখানে এইটারই যদি নাম হবে, যদি স্টুডেন্ট মার্কটা হচ্ছে এখানে আছে ক্লাস, এটাকে যদি ভেরিয়েবলে ডিফাইন করি তাহলে কি হবে? স্টুডেন্টটা বড় হাতের না হয়ে ছোট হাতের হবে, ছোট হাতের স্টুডেন্ট
আর এমটা হবে বড় হাতে এম এ আর কে বুঝতে পারছি কথা তো যাবে স্যার এরকম না হলে কি ইগনোর আসবে? না এটা ইগনোর আসবে না কিন্তু এটা নেমিং কনভেনশন মানে এটা আপনার হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে প্রোগ্রাম জাভা যে ক্রিয়েট করতে বা ধরেন যে জাভার যারা ডেভেলপার আছেন বিভিন্ন আপনি যদি সফটওয়্যার কোম্পানিতে যান তখন দেখবেন যে এই কাজগুলো হচ্ছে তখন তো আপনার একটা প্রফেশনাল ওয়েতে করতে হবে এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে বুঝতে পারছি আর ইরর আসবে কিছু কিছু ক্ষেত্রে সেটা আমি বললাম আপনাকে যে মেইন লেখা যাবে না ওই ক্লাস নেমের জায়গায় শুধু যদি মেইন লিখেন তাহলে ইরর আসবে তো কিছু কিছু জায়গায় ইরর আসবে সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে ডিফাইন করে দিব আচ্ছা হ্যাঁ বলেন Name of নেম contents. অফ কনস্ট্যান্টস মানে আমরা জানি না কনস্ট্যান্টস সাথে আমরা পরিচিত না কনস্ট্যান্টস এর সব জায়গায় কনস্ট্যান্টস আছে সো কনস্ট্যান্টস এগুলোর কথা ক্ষেত্রে বলা হচ্ছে যে কনস্ট্যান্টস এর ক্ষেত্রে আপনারা আন্ডারস্কোর ইউজ করতে পারেন মানে এইটাকে আপনাকে বলে দিতে যে অল আর ক্যাপিটাল লেটারস আর সেপারেটেড বাই আন্ডারস্কোর মানে আপনি কনস্ট্যান্টস এর নামগুলো সবসময় বড় হাতের অক্ষর দিবেন এখানে কিন্তু কোনো ছোট হাতের অক্ষর নাই আছে ছোট হাতের অক্ষর যখন থাকে না তখন আপনি আন্ডারস্কোর দিয়ে আপনি আলাদা আলাদা করতে পারেন ওয়ার্ডগুলোকে মানে আপনার যখন কনস্ট্যান্ট কোনো ওয়ার্ড ডিফাইন করতে হবে তারা এটা বলে দিচ্ছে আর এটা আমরা যখন কাজ করব হাতে হাতে তখনই আমরা আরো ভালোভাবে এই জিনিসটা উপলব্ধি করতে পারবো ঠিক আছে হ্যাঁ বলেন টাইটেলে মেইন না মেইন ওয়ার্ড মানে মেইন কোন ওয়ার্ডের সাথে থাকলে কিছু হবে না আমি বলছি শুধু মেইন দেওয়া যাবে না আপনি একটু হয়তো পরে আসছেন এই দেখেন এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট एग्जांपल তো এইটা হচ্ছে পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড এই হ্যালো ওয়ার্ল্ড एग्जांपलेর জায়গায় কিন্তু আমি শুধু মেইন দিয়ে দেই কারণ আমার হচ্ছে মেইন ফাংশন আপনি যখন সি তে শিখছেন মেইন ফাংশন তো আমাদের এখানে মেইন ফাংশন কিন্তু এইটা একদম আপনাকে মুখস্থ করতে হবে বা মুখস্থ বলতে এটা ইয়ার সাথে করা আছে আপনি জাস্ট ক্লিক করার সাথে এটা একাই অ্যাড হয়ে যাবে তো এই মেইন ফাংশন দেখেন এখানে কিন্তু একটা আছে তো আপনি যদি এখানে ক্লাসের নাম মেইন দেন তাহলে কিন্তু ওই কম্পাইলারের সমস্যা হবে এই যে এটা আমি বলছি বাট আপনি যদি লেখেন হ্যালো মেইন তাহলে কিছু হবে না এখানে হ্যালো মেইন থাকতেই পারে সমস্যা নেই আচ্ছা আরেকটা কোনো কোশ্চেন এটা নিয়ে আচ্ছা তারপর হচ্ছে জাভা আইডেন্টিফায়ার রুলস তো আইডেন্টিফায়ার মানে কি আমরা জানি আইডেন্টিফায়ার কি রাইট আইডেন্টিফায়ার ইজ a name given to variable class or method ক্লাস হইতে পারে মেথড বা ফাংশন মেথড মানে ফাংশন আমরা জানি ভেরিয়েবল বা অ্যাট্রিবিউট তো সেম জিনিস এই জিনিসগুলোকে আমরা আইডেন্টিফায়ার করতে পারি প্রত্যেকটাকে একটা আইডেন্টিফায়ার ইউনিক নেম হ্যাঁ so java identifier can contain letter number underscore or dollar sign দেখেন আপনি যে কোনো কিছু এই আইডেন্টিফায়ার এই তিনটার মধ্যে আপনি কি করতে পারেন নাম্বার ইউজ করতে পারেন লেটার ইউজ করতে পারেন আন্ডারস্কোর ইউজ করতে পারেন ডলার সাইন এই জিনিসগুলো ইউজ করা যাবে কোনো সমস্যা নেই তারপর ক্যান নট স্টার্ট উইথ নাম্বার ফার্স্টে নাম্বারটা আপনি ইউজ করতে পারেন হচ্ছে লেটারের পর বা সাথে কিন্তু ক্যান নট স্টার্ট উইথ নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না ঠিক আছে তারপর আইডেন্টিফায়ার্স আর কেস সেনসিটিভ কিন্তু আইডেন্টিফায়ার্স কেস সেনসিটিভ কিভাবে বলেন তো একই দেখা যাচ্ছে একদিকে কোনো একটা ভ্যারিয়েবল ক্যাপিটাল লেটারে লিখলাম আর হ্যাঁ। অল দর্শন স্মল লেটার দিয়ে রাইট এটা তো কোনো জায়গাতেই হবে না মানে সি তেও হবে না সি প্লাস প্লাসও হবে না এক জায়গায় হবে কোথায় হবে ওটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে ওটা হচ্ছে ওটা HTML হবে HTML টা হচ্ছে বেসিক্যালি মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ওইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায় না সো ওই জন্য ওটাতে করা যাবে ঠিক আছে আচ্ছা এই গুনগুন কি হ্যাঁ কথা হচ্ছে কি ভালো লাগছে না কথা ক্লাস ভালো লাগে না আচ্ছা সো আইডেন্টিফাই কোন কেসেস হ্যাভ নো ম্যাক্সিমাম লেন্থ আচ্ছা এটা কোন ম্যাক্সিমাম লেন্থ আপনি যত বড় মোটামুটি ডিফাইন করতে পারেন যে এত ম্যাক্সিমাম যে এত লেন্থের হইতে হবে এরকম কিছু নাই ঠিক আছে বাট আমরা চাই যে সবসময় ছোট রাখতে আইডেন্টিফায়ারের নেমগুলো তারপর ক্যান নট বি এ কিওয়ার্ড এখন এই যে আমি যে আপনাকে বললাম মেইন ক্যান ইউজ করতে পারবেন না এটা একটা কিওয়ার্ড তো এই জন্য কিওয়ার্ড যেগুলো আছে আমরা যখন পড়ালেখা করব আস্তে আস্তে তখন আমরা দেখব যে কোন কোন কিওয়ার্ড আছে অলরেডি তো ওই কিওয়ার্ডগুলো বাদ দিয়ে আমরা সব ইউজ করতে পারবো বাট ইট ক্যান কন্টেইন এ কিওয়ার্ড অ্যাজ এ পার্ট অফ ইটস নেম এই যে আমি যেটা আপনাকে বললাম মেইনটা কিভাবে ইউজ করতে পারি কোনো কিছুর সাথে হ্যালো মেইন বুঝতে পারছিস তো এই কথাটা এখানে বলা হয়েছে ওকে কিওয়ার্ড ইউজ করতে হবে যদি কেসগুলো আমরা চেঞ্জ করি মানে আপনি বলতেছেন শুধু মেইন ইউজ করতে হবে এর বড় না বড় হাতে দিলেও ঝামেলা আছে আইবিএস আমার যতটুকু কেন স্যার এটা কি না কেস সেনসিটিভ কেস সেনসিটিভ তো কিন্তু ওই ক্লাসের যদি আপনি দেন ক্লাসের যদি নেমটা দেন মেইন সেইখানে সে ধরে ফেলে কম্পাইল একটা এরর আসে সেটা আমরা দেখব ক্লাসে করার সময় আমরা দেখতে পারবো বাট আমি যে কি বললাম সে কেস সেনসিটিভ দুই জায়গাতে এখন হচ্ছে
হচ্ছে ক্যান নট বি এ কিওয়ার্ড বাট ইট কন্টেইন এ কিওয়ার্ড অ্যাজ এ পার্ট অফ ইটস নেম। আপনি কোনো একটা নেমের পার্টের সাথে এটা অ্যাড করতে পারবেন, সমস্যা নেই কিওয়ার্ড গুলো যদি হয়। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো এইটা জাস্ট বোঝানো হয়েছে যে আসলে ক্লাসের যে ফাইলগুলো হবে। সো এখানে দেখেন ক্লাস কেন এত ইম্পর্টেন্ট, মানে ক্লাস ক্রিয়েট করা কেন এত ইম্পর্টেন্ট, কারণ আমাদের ফার্স্টেই আমাদের ক্লাস একটা খুলে নিতে হয় আমাদের। এই জন্যই আপনাদেরকে এত ক্লাস বলা হচ্ছে এই জাভাতে, মানে জাভাতে ক্লাস শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে ক্লাস ফাইলটা আছে, তাহলে আমার যে ফাইলটা খুলতেছে ওটা ক্লাস ফাইল ফার্স্টে। তো ক্লাস ফাইলে উইন্ডোজ জেভিএম, লিনাক্স জেভিএম, ম্যাক্স জেভিএম। দেখেন বিষয়টা হচ্ছে জাস্ট এখানে বোঝানো হয়েছে এই ক্লাস ফাইলটা সব জায়গায় আপনার প্রযোজ্য রান করার জন্য। এই চিত্রটা দ্বারা সেইটা বোঝানো হয়েছে, যেই কথা আমি অনেকবার বলছি, আপনারা তো বিরক্ত হয়ে গেছেন। না, এইটা হচ্ছে জাস্ট আপনার বোঝানো হয়েছে, মানে একটা এমনি জাস্ট এক্সাম্পল দেয়া। এইটা কোনো বিষয় না যে কম্পিউটার আপনার কিভাবে করতেছে, মানে ও হচ্ছে না কিভাবে 0 1 দিয়ে না, ওইটা জাস্ট এখানে বোঝানো হয়েছে। সো ক্লাস ফাইল হচ্ছে লিনাক্সে যদি যায় জেভিএম দিয়ে যাচ্ছে, জেভিএম থেকে লিনাক্সে আপনি দেখতে পাচ্ছেন আপনার পিসিতে। এইটা জাস্ট বোঝানো হয়েছে, কারণ পিসি তো প্রসেস করে কি দিয়ে, তার ভিতরে আপনার 0 1 বাইনারি কোড ছাড়া তো ইয়া করে না। আচ্ছা, কি ব্রেক লাগবে একটু নাকি? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়ালেখা করি। আচ্ছা, ডাটা টাইপস। সো জাভা ডিফাইন্স 8 সিম্পল ডাটা টাইপস। এখন ডাটা টাইপস গুলো একটু, আচ্ছা ইয়াতে আমাদের কত ধরনের, এই পিছনে কি ব্যাপার, এখান থেকে তো সবই দেখা যায়, ক্লাসের সময় এরকম কতগুলো হবে। হ্যাঁ, আচ্ছা, সো আমাদের ডাটা টাইপস কি কি ছিল ইয়াতে? ইন্টিজার ছিল, ফ্লোট ছিল, ক্যারেক্টার ছিল, স্ট্রিং ছিল। এইখানে দেখেন তো কোনটা কোনটা মানে শিখেন নাই এগুলো। বাইট ছিল স্যার, শর্ট ছিল, বাইট শিখেন নাই, শুধু শর্ট আর লং এই দুটার মধ্যে স্যার বাইট শর্ট বলি। শর্ট লং শিখছেন এক জায়গায়, কোথায় শিখছেন? জাভাস্ক্রিপ্টে শিখেন নাই শর্ট লং? স্যার না স্যার জাভাস্ক্রিপ্টে করি। জাভাস্ক্রিপ্টে সব স্যার শিখছেন। সিকিউ তো ছিল, শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, লং। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, যারা ইউজ তো করা হয়। ইউজ হচ্ছে করেন নাই, হয়তো এখানে ওইভাবে ইউজ আসলে দেখেন। আমি বলি ইউজ কিন্তু আমরা ওই যেগুলো আমরা বেশি ইউজ করি ইয়াতে সি তে বা সি প্লাস প্লাস ওগুলাই ইউজ করি বেশি। মানে কোনটা মিসিং আছে? ফাইনাল নাই, ওই জন্য মিসিং আছে। এখানে যে কয়টা দেখতেছেন এই কয়টা ইউজ করতে হবে, এই কয়টা সাইজ ইউজ করতে হবে। স্যার কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা তো এই জাভাতে ফাইনাল ইউজ করি। যেমন কোন একটা নাম্বার যদি আমরা চাইলে তখন আর পরিবর্তন হবে না। আমি বলছি এখানে কি টাইপস, এটা হচ্ছে টাইপস দেখানো হচ্ছে। টাইপস আর আপনি যেটা বলতেছেন এটা আলাদা জিনিস, কিওয়ার্ড। ওগুলো হচ্ছে কিওয়ার্ড। তো এখানে হচ্ছে টাইপস হচ্ছে, হ্যাঁ। সো বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট। তো বাইট হচ্ছে কি 8 বিট ইন্টিজার টাইপ, যেটা হচ্ছে 8 বিটে। 8 বিট মানে আমরা বুঝি 8 বিট কি, কোথায় 8 বিট থাকে, কি 8 বিট বলেন, কি বুঝেন? মানে আমাদের এক বিট হচ্ছে 0 1, এইরকম একটা 8 বিটের জন্য। রাইট রাইট, মানে বেসিক কথা হচ্ছে বাইনারি বিটের 0 1 0 1 দিয়ে একটা বাইট হচ্ছে, সেইটাকে বোঝানো হচ্ছে। তারপর শর্ট, শর্ট হচ্ছে 16 বিট ইন্টিজার টাইপ, তো এটা হচ্ছে 16 বিটের আর কি। তারপর ইন্টিজার হচ্ছে যেটা শুধু ইন্টিজার, সেটা হচ্ছে 32 বিট ইন্টিজার টাইপ, এটা হচ্ছে 4 8 32, মানে টোটাল হচ্ছে ধরেন যদি 8 বিট ধরেন তাহলে 4 বাইট হচ্ছে আর কি। তারপর লং হচ্ছে 64 বিট ইন্টিজার টাইপ। তারপর ফ্লোট আমরা অলরেডি সব জানি, ডাবল, ক্যারেক্টার, বুলিয়ান। বুলিয়ান তো জানি নাকি, ট্রু অর ফলস, আর কিছু না, ট্রু অর ফলস। জি স্যার। ক্যারেক্টার মানে আমরা অলরেডি জানি, এ বি সি ডি হাবি জাবি যা আছে লেটার, আপার কেস লোয়ার কেস সব লেটারই। তারপর ডাবল মানে আমরা জানি, ডাবল, ডাবলের উদাহরণ বলেন দেখি। ডাবল উদাহরণ বলেন, উদাহরণ। ডাবল হচ্ছে যেমন একটা ফ্লোটের বড় নাম্বার ডাবল। হ্যাঁ, মানে সে এক্সাম্পল হচ্ছে পয়েন্ট দশমিক থাকতেছে, দশমিকের পর অনেক সংখ্যা থাকতেছে, অনেক ঘর থাকতেছে। তো তারপর হচ্ছে যে প্লট, প্লটটা কি তাহলে? ফ্লোট হচ্ছে দশমিক। স্যার ওই 10 মিনিটের পর 6 মিনিট সময়। আরে যে কোনো সংখ্যা পর্যন্ত। ফ্লোট হচ্ছে দশমিকের একটা ছোট 8টা না না, লিমিট হচ্ছে কত? 6 পর্যন্ত। 6। তারপর হচ্ছে লং হচ্ছে আপনার ইন্টিজারেরই ভার্সন, যে জাভাস্ক্রিপ্টে যে লংটা শিখছেন মনে আছে কি লং? জাভাস্ক্রিপ্টে লং শিখেন নাই? শিখেন নাই? না বুঝছি স্যার। শিখাও না বললেন কেন? স্যার ইউজ করে নাই। ইউজ করেন না, ইউজ তো ইউজ হয় না। ধরেন যে এটা ডিফাইন করেন যে এটা কত আছে সংখ্যাটা, এটা একটা সংখ্যা, এটা এখন বলেন কত আছে, একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি, তারপর বলেন দেখি কত আছে এটা। এইটাই হচ্ছে লং, এটা একটা সংখ্যা। স্যার লং এর কি কোনো লিমিট নেই? লং এর আপাতত আমি যতদূর জানি লিমিট নাই, আপাতত এটাই তো আমি জানি। স্যার ওইখান থেকে 60
দেওয়া থাকে যে মাইনাস হাতে থেকে প্লাস এখন এইটা 64 কে কাউন্ট করো, এইটা হচ্ছে দেখেন আমি বলছি 64 বাইট কে কাউন্ট করো, লং হচ্ছে 64 বিট ইন্টিজার টাইপ 64 বিটে আপনি যদি যান 64 বিটে আপনি ওই যেটা বললো যে হাইস্ট কতটুকু ক্যালকুলেট করতে পারেন এটা বাসায় গিয়ে দেখেন ইউজ করে নাম্বার হ্যাঁ যেমন এই নাম্বারটা ডিফেন্স সেটা করতে আরো হবে বড় করতে চাই এর চাইতে বড় করতে চাইলে ওটা আমাদেরকে দেখতে হবে যে ওটার সাথে যায় কিনা 64 বিটে যাচ্ছে কিনা ওটা আমাদেরকে ক্যালকুলেট করে দেখতে হবে আচ্ছা সো আর কোনো কথা আছে এটা নিয়ে টাইপ নিয়ে কি কি ধরনের টাইপ আছে আচ্ছা এখন আমরা তাহলে স্যার একটা কথা বলি একটু আলাদা সেটা স্যার তাহলে এই যে নাম্বারগুলো এইগুলো শর্ট করার জন্য আসলে মডিউল ইউজ করে কি মডিউল ইউজ করেন শর্টকাট সময় নাম তো মডিউল মানে এই নাম্বারটাকে শর্ট করবেন এই নাম্বারটা বোঝার জন্য মডিউল একটা আপনি অনেকভাবে শর্ট করতে পারেন এটাকে অনেকভাবে শর্ট করা যায় আপনি নিজের কোড আপনি ইউজ করতে পারেন আপনি প্রত্যেকবার হচ্ছে কত 1 লাখ দিয়ে এটাকে ভাগ করতে থাকেন 1 লাখ দিয়ে ভাগ করেন কয়েকবার কোড চালান 1 লাখ দিয়ে যদি ভাগ করেন তো বেশিক্ষণ তো লাগবে না এটা ছোট হয়ে যাবে হবে না বুঝাইতে পারছি আচ্ছা তো অ্যারে ডিক্লারেশন এখন দেখেন অ্যারের সাথে আমরা পরিচিত না কেউ হাত তুলেন আপনি অ্যারের সাথে পরিচিত না পরিচিত আরেকটা কথা জিজ্ঞেস করব যদি কমপ্লেক্স নাম্বার আমরা ডিফাইন করতে চাই তাহলে কোন লিখতে কি কমপ্লেক্স ডিফাইন করতে যেটা কমপ্লেক্স 2 প্লাস 3 এর কমপ্লেক্স নাম্বার আমরা জানি কমপ্লেক্স নাম্বার আপনি কি ডিফাইন করতে চাচ্ছেন কমপ্লেক্স নাম্বারকে আমরা চাচ্ছি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিব নিয়ে ওটাকে আউটপুট এখানে কি বলছি আপনি কোনো নাম্বার ইউজ করতে পারবেন না ভেরিয়েবলের মধ্যে নাম্বার মানে শুরু করতে পারবেন না নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করব মানে ডলার সাইন এই সবই কথা বলছি ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করব কমপ্লেক্স একটা ভেরিয়েবল সিতে এই ইকুয়াল আমরা যদি প্রিন্ট কে নেই হ্যাঁ তাহলে এ ইকুয়াল টু 1000 50000 হ্যাঁ ওটা তো একটা নরমাল নাম্বার কমপ্লেক্স নাম্বার কোন ভ্যারিয়েবলটা আমরা দিব কমপ্লেক্স নাম্বারটা কি আসলে আমাকে এটা যেমন 2 প্লাস 3 এর একটা কমপ্লেক্স নাম্বার মাইনাস রুট ওভার মানে তখন ইন্টিজারই দিবেন আপনি না ইন্টিজার না তখন কোনটার সাথে যাবে রুট যদি না কথার কথা রুট দিলেই যেটা যাবে রুট না রুট দিলে ইয়া রুট ছাড়া কি স্যার রুট দিলে তো রুটের ভিতরে মাইনাস নাম্বার করে সেটা কমপ্লেক্স রুটের ভিতর মাইনাস দিবেন তাহলে আপনি রুটের মধ্যে ইয়া দেন এই যে ডাবল অথবা ফোর দেন রুটটা কি কমপ্লেক্স নাম্বার তো এইসবই আছে রুট স্কয়ার এগুলোই তো আছে এগুলো ছাড়া আছে কিছু আর আপনি কি কি কমপ্লেক্স ইউজ করতে পারবেন এটা আমরা কমপ্লেক্স নাম্বার তো কমপ্লেক্স নাম্বার তো রুটের ভিতরে মাইনাস থাকে নাম্বারটা যেমন রুট ওভার মাইনাস 16 যদি হয় হ্যাঁ রুট ওভার মাইনাস 16 হ্যাঁ এটা একটা কমপ্লেক্স এইটা আপনি ফ্লোটে বা ডাবলে ফেলেন এটা যদি দেখা যাচ্ছে ফ্লোটে ফেলালাম ফ্লোটে ফেলালে যদি এটা আউটপুট দিতে তাহলে কি আউটপুট হ্যাঁ অবশ্যই পারবেন কেন পারবেন না? আপনি তো দশমিকই করতেছেন আপনি কি বের করতেছেন ফ্লট ইয়া আপনার রুট করা মানে রুট করলে আসবে না সিটে আসে না সিটে আসে না মাথায় একটা প্রশ্ন এটার সাথে ট্রাই আপনার ইয়াতে কি দিয়ে করছেন আমরা এটা ট্রাই করি না কিন্তু মাথায় ম্যাথ দিয়ে করছেন মানে ম্যাথ ছিল ওখানে অপারেটর মানে ম্যাথ নামে একটা সি প্লাস প্লাস ইয়া আছে না কিওয়ার্ড আছে না ম্যাথ এখানে মেবি ম্যাথ আছে আপনি এই দিনে যখন আমরা ক্লাস করব তখন আপনি ফ্লট বা ডাবল দিয়ে করবেন তারপর হয় কিনা তারপর আপনি আমাকে জানাবেন ঠিক আছে বাসায় গিয়ে করবেন ওটা বা ল্যাবে আমরা করব বুঝতে পারছি কমপ্লেক্স বলতে আপনি বলতেছেন দশমিক ইয়া স্কয়ার রুট অথবা স্কয়ার রুট হচ্ছে মাইনাস তো ইন্টিজার নাম্বার বা ফ্লোট নাম্বারের ভিতরে ফেলানো হ্যাঁ সেটাই তো আমি বলতেছি ফ্লটের ভিতর ফেলানো যায় আপনি বলতেছেন মাইনাসের জন্য যাবে কমপ্লেক্স ভিতরে রুটের ভিতরে মাইনাস দিলে তো আমাদের সেটা হ্যাঁ বলুন আপনি বলেন কমপ্লেক্স নাম্বার আমরা যে কোনো নাম্বারকে রুট ওভার করতে পারি হ্যাঁ রুট ওভার করতে পারি হ্যাঁ যেমন 16 12 স্কয়ার করলে 144 40 হয় 144 এর যদি রুট ওভার করি তাহলে 12 হয় রাইট আর যদি এরকম একটা নাম্বার থাকে মাইনাস 512 মাইনাস 500 অথবা মাইনাস 144 হ্যাঁ এখন এটাতে যদি রুট ওভার করি তাহলে কি আসবে আচ্ছা মাইনাস 500 রুট এমনিতে গাণিতিকভাবে কত হয় এটা কি হয় কমপ্লেক্স নাম্বার হয় কমপ্লেক্স নাম্বার কত হয় 500 মাইনাস 500 আপনি বের করেন দেখি অ্যানসারটা কত আসে 12 আচ্ছা এইখানে বলি আমি যদি আমরা রুট ওভার শুধু 512 দেন 512 আর মাইনাস 512 এর ডিফারেন্স এখানে কি হচ্ছে ক্যালকুলেটর আছে না ক্যালকুলেটর রুটের ভিতর যদি মাইনাস দিলে না আসে তাহলে আপনার ইউরো আসবে তাহলে ইউরো আসবে জেনারেলি তাহলে ইউরোই আসবে তাহলে যেখানে ইউরো আসবে যদি আপনার
সত্যি না হয়, মানে ধরেন আপনার ডিফাইনই না আছে, তাহলে আনডিফাইন করা আমি একটা দেখছিলাম কি যে কমপ্লেক্স নাম্বারগুলো মানে বিভিন্ন ধরনের যে মানে ছোট ছোট জিনিসগুলো এই যে কোডগুলো কমপ্লেক্স নাম্বার আপনাকে তাহলে কোড চালাতে হবে, আপনি নিজের কোড ইউজ করতে হবে এখানে, তাহলে আপনার নিজের ইউজ করতে হবে। বাট আপনার আপনি বলছেন ডাটা টাইপ আপনাকে ফর অথবা ডাবল ইউজ করতে হবে, এটা তো আপনি জানেন যে রুট ওভার যদি আপনি এটা করেন, আপনাকে মেইন জিনিসটা ঠিকটা হচ্ছে যে এটা একটা রুট ওভার নাম্বার বা আপনার এটা একটা দশমিক আসতে পারে, তো সেখানেই আমরা এই ফর অথবা ডাবল ইউজ করতেছি। আমাদের বেসিক থিং হচ্ছে এখানে। এখন কথা হচ্ছে যে আপনার ক্যালকুলেটরে কি আসছে, ম্যাথ ইউজ আছে, তাহলে ও কি দিবে, ও তো ম্যাথ ইউজ দিবে। এখন আপনি যদি চান বলেন যে না স্যার আমি ওটা হচ্ছে বের করবো, আপনি এখন কেমনে বের করবেন আমাকে বলেন, এটা তো কোনো স্যার যদি না থাকে গাণিতিকভাবে যদি না থাকে ও কেমনে দিবে, ওকে তো সামনে গাণিতিকভাবে আছে ভালো ক্যালকুলেটর গাণিতিকভাবে আছে, তাইলে অবশ্যই আসবে। তাইলে আসবে কিভাবে, আপনি এখানে ডাবল দিয়ে হ্যাঁ 12 প্লাস i কথা বলতেছেন, তাহলে 12 প্লাস i আসলে হচ্ছে যে ম্যাথ ইকুয়েশন ইউজ করলে সি তে, রাইট? তাহলে এখানে কিছু কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড আমাদেরকে করতে হবে। এখন সেই কিওয়ার্ড হচ্ছে যে ম্যাথ, এখানে মেবি ম্যাথ রিলেটেড যে কিওয়ার্ডগুলো ওগুলো যখন আমরা করব তখন দেখব এটা হচ্ছে এটা অ্যান্সার। এখন আপনি বলছেন আমার টাইপ তো অবশ্যই ফ্লোট অথবা ডাবল হবে, বা হচ্ছে ম্যাথ দিয়ে যদি আপনার আসে তাহলে ম্যাথ ইউজ করতে হবে। আচ্ছা, এখন অ্যারে না, সো অ্যারে হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? আচ্ছা, একটু পজ দাঁড়ান, আমি করতেছি।